সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তের দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে নতুনভাবে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের জীবনের গল্পটা সুমনের বাস্তব জীবন থেকে নেওয়া। এই গল্পটা যখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছিলাম, আমি নিজে বিশ্বাস করতে পারতেছিলাম না। ডিয়ার ভিউয়ার্স, আজকের জীবনের গল্পটা অনেক 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 বেশি ডেঞ্জারাস। আপনি চিন্তাই করতে পারবেন না যে গল্পের শেষটা আপনাকে কোত্থেকে কোথায় নিয়ে যাবে। এই ডেঞ্জারাস গল্প থেকে যদি আপনি কিছু শিখতে চান, তবে গল্পটা শেষ পর্যন্ত শুনে যান। এটা হচ্ছে আপনার রিকোয়েস্ট। থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার হচ্ছে মোহাম্মদ সুমন। আমার গ্রামের বাড়ি ময়মনসিংহের কোনো এক অজপাড়া গায়ের। আমি আমার পরিবারের ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর আমার একটা বড়াপু আছে। বড়াপুর আজ থেকে 2 বছর আগে বিয়ে হয়ে গেছে। তার হাজব্যান্ড সৌদি আরবে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে বড়াপু আমাদের বাসায় থাকে, কারণ তার শ্বশুরবাড়িতে তার শ্বশুর শাশুড়ি কেউ নেই, যার জন্য বড়াপু ম্যাক্সিমাম সময় হচ্ছে আমাদের পরিবারের সাথেই থাকে। আমি আমার গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি হচ্ছে ময়মনসিংহের উপজেলার কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। তো আমি দৌড় প্রতিযোগিতায় সবসময় প্রথম হতাম। দৌড় প্রতিযোগিতায় আমি সবসময় সব খেলায় ফার্স্ট হইতাম। তো যার জন্য জেলাভিত্তিক দৌড় প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি। অ্যান্ড সেখানে হচ্ছে আমি প্রথম হওয়ার পরে সেই জেলাভিত্তিক কোনো একটা কলেজে, সেখানে হচ্ছে টিউনু তারপর হচ্ছে পুলিশ সুপার, ওরা আমাকে পুরস্কৃত করে। তো যাই হোক, সেখান থেকে পুরস্কৃত হয়ে আসার পরে আমি তার ঠিক 3-4 দিন পরে হঠাৎ করে আমার নাম্বারে একটা কল আসে। কলটা আসে, আমি কলটা রিসিভ করার পরে কেউ কোনো কথা বলে না। তারপর আমি লাইনটা কেটে দেওয়ার পর আমাকে পুনরায় আবার কল দেওয়া হয়। আমি যখন আবার কলটা রিসিভ করি, তখনও কোনো কথা বলে না। অ্যান্ড তৃতীয়বার যখন আমি কলটা নিজে ব্যাক করি, কোনো একজন মানুষ কলটা রিসিভ করে হ্যালো বলে। হ্যালোটা এত সুন্দর ছিল, মানে আমার কাছে মনে হয় কি যে আমি শুনেছিলাম যে বিমান ভালার অনেক সুন্দর করে কথা বলতে পারে, কিংবা যার হচ্ছে রেডিও মেয়ে যারা হয় তারা অনেক সুন্দর কথা বলতে পারে, ঠিক তাদের মতো কণ্ঠটা ছিল। কণ্ঠটা মানে এত নরম ছিল, খুব একেবারে নরম কণ্ঠে কেউ একজন বলে উঠলে হ্যালো। তো আমি বললাম যে কে বলতেছেন, আপনি আমাকে বারবার কল দিচ্ছিলেন, কথা কেন বলতেছেন না? তো বলে যে কথা বলতে আমার লজ্জা লাগে, এই জন্য কথা বলতেছিলাম না। আমি বললাম যে তাহলে এখন কীভাবে বলতেছেন, এখন লজ্জা লাগে না? তো বলে যে এখন তৃতীয়বারের মতো কল দিয়েছেন, যার জন্য চিন্তা করলাম যে না, এখন কলটা যদি রিসিভ না করে কথা না বলি, তাহলে একটু বেয়াদবি দেখায়। তো আমি বেয়াদব হতে চাই না বলে কলটা রিসিভ করেছি আর কথা বলেছি। আমি বলি ঠিক আছে, তাহলে আপনি আমার নাম্বারটা কোথায় পেয়েছেন, আর আমাকে কেনই বা কল দিয়েছেন, আপনি কে? তখন বলে আমার নাম সীমা। হ্যাঁ, বলে আচ্ছা সীমা, তো কোথায় থাকেন আপনি? বলে আমি হচ্ছে ময়মনসিংহ শহরেই থাকি। আচ্ছা, ময়মনসিংহ শহরে থাকেন, আমার নাম্বারটা আপনাকে কে দিয়েছে? তো বলে অনেক কষ্ট করে আপনার নাম্বারটা আমি জোগাড় করেছি। আমি বললাম কেন, আমার নাম্বারটা কেন জোগাড় করেছেন? বলে আমি না আপনার দৌড় প্রতিযোগিতা দেখেছি, আমি আমার জীবনে ঘোড়া দৌড় দেখেছি, কিন্তু আপনি ঘোড়ার চেয়েও অনেক দ্রুত দৌড়ান। আপনাকে আমার এত ভালো লেগেছে, আমি আসলে আপনাকে বলে বুঝাতে পারবো না। আপনার দৌড়টা আমি আমার মোবাইলে রেকর্ড করে রেখেছিলাম, ভিডিও রেকর্ড করে রেখেছিলাম। আমি সবসময় দৌড় প্রতিযোগিতা দেখি। বিশ্বাস করবেন, আপনি ঘোড়ার সাথে আমি আপনাকে কম্পেয়ার করাই, আপনি ঘোড়ার চেয়েও না আরও ফাস্ট দৌড়ান। আমি তখন বললাম ও আচ্ছা ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি ছোটোবেলা থেকেই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, সব জায়গায় আমি প্রথম হই। তো যেহেতু আপনি আমার দৌড়ের প্রশংসা করেছেন, যার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আমার নাম্বারটা কীভাবে পাইলেন? তো বলে আমি আমার একটা বান্ধবীর কাছ থেকে খুব কষ্ট করে আপনার কলেজ থেকে আপনার নাম্বারটা নিয়েছি। তাই বললাম আপনি কী করেন? তো শুনতে পারলাম আমি যেই কলেজে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম, সে ওই কলেজেই পড়াশোনা করে। আমার 1 বছরে বড়। আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ি, সে হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়ে। তা আমি বললাম যে আপনি তো আমার 1 বছরে বড়, তাহলে আপনি আমাকে কল দিয়েছেন, আমাকে যে ব্যাপারটা কেমন লাগে? তো বলে কেন, 1 বছরে বড় হলে কি কেউ কারোর সাথে কথা বলতে পারে না? আমি বললাম হ্যাঁ, তা পারবে না কেন? তো সে বলে যে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আমি বললাম না, প্রথম দিন আপনার সাথে আজকে আমার কথা হচ্ছে, আমি আজকে আপনার সাথে দেখা করব, আর আমি কিন্তু গ্রামে থাকি। তো সে আমাকে জিজ্ঞেস করে যে আমি কি করি, আমি মানে পড়াশোনার পাশাপাশি আর কী করি। আমি যেটা সত্য সেটাই বলে রাখি। আমি আপনাদেরকেও বলি, আমার আব্বা হচ্ছে মানে খুবই ছোটোখাটো একটা কাজ করে। ছোটোখাটো কাজ বলতে কি, সবসময় বাজারে গিয়ে বাবা বাইরে হচ্ছে পান সুপারি বিক্রি করে। তা আমিও বাবার সাথে সাথে মাঝে মাঝে যাই, বাবা অসুস্থ থাকলে আমি নিজে পান সুপারি বিক্রি করি। তখন আমাকে মানে ও জিজ্ঞেস করেছে আপনি কী করেন? আমি বললাম যে আমি বাজারে পান সুপারি বিক্রি করি। তখন ও আচ্ছা, তখন হাসতে হাসতে বলে পান সুপারি নিজের থেকে আনবেন, আর 2 কেজি মিষ্টি নিয়ে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন। আমি বলি কার জন্য? বলে আমার জন্য।
আমি বলি আমি আপনার সাথে মোটেও দুষ্টামি করতেছি না, আসলে আমি পান সুপারি বিক্রি করি। তখন মেয়েটা একটু গম্ভীর হয়ে গেল, সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি, আমার আব্বা পান সুপারি বিক্রি করে আর আমিও মাঝে মাঝে বাবাকে হেল্প করি। তো বলে ও আচ্ছা। তখন আমি আসলে তার ভিতরে ওরকম কিছু দেখি নাই, কোনো গিল্টি ইগো বা অহংকার ওরকম কিছু দেখি নাই। আমাকে বললো আচ্ছা ঠিক আছে, আপনারা অনেক ভালো মানুষ, কেউ আসলে অত মানে আপনি চাইলে আমার সাথে মিথ্যে বলতে পারতেন, অনেক চাপা মারতে পারতেন, কিন্তু আপনি চাপা না বলে সত্য কথা বলেছেন, যার জন্য আপনাকে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে আজকের মতো এখানে রাখি। তো তারপর থেকে সে সবসময় আমাকে কল দেয়, আমাকে কন্টিনিউ কল দেয়, যে মানে প্রতিদিন কল দেয়। কথা বলতে বলতে তার সাথে আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। তো একদিন সে আমাকে বলে যে আমাদের হোস্টেলে আজকে কেউ নেই, আপনি কি একটু আসবেন? সে আসলে হোস্টেলে থাকতো। তো আমি বললাম যে হোস্টেলে কেউ নেই, আমি আসবো মানে? পরে বলে না, অন্য মেয়েরা থাকলে তো ওরা চারদের কাছে বিচার দিয়ে দেয়, টিচারদের কাছে বিচার দেয়, আপনি যদি আসেন আজকে কেউ নাই, আমরা একটু বসে বসে কথা বলতে পারবো, আপনার সম্বন্ধে একটু জানবো, আপনি আমার সম্বন্ধে একটু জানবেন। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো তার কথা মতো আমি সেদিন আমাকে ফোন দেওয়া হয় মেবি 8টার দিকে, আমি 11টার দিকে ওখানে পৌঁছাই। পৌঁছানোর পর সে আমাকে হোস্টেলে নিয়ে যায়। হোস্টেলে যাওয়ার পর আমি একটু সারপ্রাইজ হয়ে যাই। সারপ্রাইজ এই কারণে হই, আমার জায়গায় যেই কোনো মানুষ হলে সারপ্রাইজ হয়ে যেত। ও একটা 3/4 পরে থাকে আর একটা গেঞ্জি গায়ে দিয়ে থাকে, চুলগুলো অনেক লম্বা টাইপের, বেনি করে রাখছে, চোখে একটা সানগ্লাস। এক দেখায় মনে হয়, আমার কাছে মনে হচ্ছে কোনো চিত্রনায়িকা। এত সুন্দর মানুষ হতে পারে আমি কখনো বিশ্বাসই করতে পারি নাই। তার শরীরে পশম আছে, কিন্তু পশমগুলো কালো না, পশমগুলো লাল লাল টাইপের, আর ওর চোখগুলো একদম কড়াতি টাইপের। এত সুন্দর লাগে মেয়েটাকে, এক দেখায় না দেখলে কেউ বিশ্বাসই করবে না। ওর মুখটা অনেক বড়, গালগুলো ফুলা টাইপের, ঠোঁটগুলো মোটা, চোখগুলো একটু বড় বড়, আর নাকগুলো একটু লম্বা টাইপের। সব কিছু মিলিয়ে মেয়েটাকে এত সুন্দর লাগে, এক দেখে আমি যেন খুব অবাক হয়ে গেলাম। যাই হোক, সে আমাকে ভিতরে নিয়ে গেল, অ্যান্ড ভিতরে নিয়ে আমাকে তার হোস্টেলের ভিতরে নিয়ে সে আমার বলেছে আপনি বসেন, আমি আপনার জন্য অ্যাটলিস্ট কিছু একটা করে আনি। আচ্ছা, তখনও কিন্তু সে আমাকে তুমি করেই সম্বোধন করে, আপনি করেই সম্বোধন করে। তো যাওয়ার পরে সে আমার জন্য কফি নিয়ে আসছে, কফি আর সাথে বিস্কিট নিয়ে আসছে, এনে আমাকে বললো যে এগুলো আপনি খান। তা আমি বসে বসে খাচ্ছি আর তার সাথে কথা বলতে বলতে আমি দুপুর হয়ে গেছে। আমি বললাম যে আপনার হোস্টেলে কেউ এখন আসবে না? পরে বলে না, আমার হোস্টেলে 2টা বান্ধবী থাকে আমার সাথে, এটা আসলে হোস্টেল না, একটা মেসের মতো। মেস বলতে ওখানে সবগুলোই মেস, ওরা সবাই একই কলেজে পড়ে, সবাই এখানেই থাকে, কিন্তু এটা কলেজের সাথে রিলেটেড না, এটা আলাদা একটা মেসের মতো। তো যাই হোক, এখানে সে সে কেউ আসতেছে না। দুপুরে আমি ওখানে, ও বললো যে দুপুরে আপনি আর আমি একসাথে খাবো। তো সে যখন আমাকে প্রথম কল দিয়েছিল, তখন থেকে তার ভয়েসটা যতটুকু মিষ্টি ছিল, বাট সামনাসামনি দেখার পর ভয়েসটা আরও বেশি মধুর মনে হচ্ছে। সে অনেক একদম আস্তে কথা বলে, খুব নরম করে কথা বলে, অ্যান্ড কথার মাঝে অনেক মাধুর্যতা আছে, অনেক মায়া আছে। যাই হোক, এরকম করতে করতে কখন যে সে আমাকে তুমি করে সম্বোধন করে ফেলে আমি ঠিক বুঝতেই পারি না। এরপর থেকে আমি সারাদিন তার সাথে কথাবার্তা বলি, দুপুরে আমরা একসাথে খাওয়া দাওয়া করি, অ্যান্ড বিকেলবেলা সে আমাকে বলে যে চলো আমরা বাইরে ঘুরতে যাই। তো এরই মাঝে কিন্তু তার সাথে আমার তুমি সম্বোধনটা চলে আসে। তো যাই হোক, তো আমাকে বলে যে চলো আমরা বিকেলে ঘুরতে যাই। তো সে আমার সাথে বিকেলে ময়মনসিংহের খুব ফেমাস জায়গাগুলো আছে, অনেক সুন্দর সুন্দর জায়গায় সে আমাকে নিয়ে সারাটা দিন ঘুরে। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমার বাসা থেকে কিন্তু এদিক থেকে কল আসতেছে। আমি বলছিলাম যে আমি একটা খেলায় অংশগ্রহণ করার জন্য আসছি জেলাতে, তো খেলা শেষ করে আমি বাসে আসবো। তো বড়াপু বারবার কল দিতেছে, তুই আসতেছিস না কেন, আব্বা মা টেনশন করতেছে। তাই আমি বললাম যে চলে আসবো, কিন্তু আমি তখনও তার সাথে আছি। তো সে আমাকে বলতেছে যে আজকে তুমি বাসায় ফিরবা না, আমার সাথে থাকো। আমি বললাম যে ব্যাপার, কোথায় থাকবো? পরে বলে কেন, আমাদের হোস্টেলে থাকবা। আমি বলি হোস্টেলে কেন, ওরা আসবে না? পরে বলে না ওরা আজকে আসবে না, তুমি থাকো। আমি বললাম ব্যাপারটা জানি কেমন মনে হচ্ছে। আমাকে বলে কিছু না, আমাদের বাসায় ছাদের উপরে আমরা একসাথে চাঁদ দেখবো। জানো গতকালকে রাত্রে অনেক সুন্দর চন্দ্রিমা ছিল, আজকে তুমি আর আমি একসাথে মিলে চন্দ্রিমা দেখবো, প্লিজ তুমি যেও না। এটা বলে সে আমার হাতটা চেপে ধরে, আর তাকেও আমার এত ভালো লাগে আমি আসলে বুঝাইতে পারবো না, যার জন্য আমি রাজি হয়ে যাই। আমি বাসায় ফোন করে বলি যে আমি আসলে আজকে বাসায় ফিরবো না, একটা ফ্রেন্ডের বাসায় থাকবো। এটা বলে বাসাতে ম্যানেজ করে নিই, তার সাথে আমি রাতের বেলায় থাকি। রাত 11টা পর্যন্ত আমরা একসাথে বাসার ছাদের উপরে বসে থাকি। চন্দ্রিমা রাত, এত রোমান্টিক মোমেন্ট আমি আমার জীবনে কখনোই ফিল করি নাই। এক কথায় আমার কাছে মনে হচ্ছে আমি দুনিয়াতে বসে স্বর্গের সুখ পাচ্ছি, আমি হারিয়ে যাচ্ছি নতুন কোনো এক পৃথিবীতে। নতুন কোনো এক মানুষের ভালোবাসা যেন আমাকে আমার সাদা কালো জীবনটাকে এলইডির মতো রঙিন বানিয়ে দিচ্ছে। যাই হোক, রাত 1টা পর্যন্ত তার সাথে আমি ছাদের উপর ছিলাম। 1টা বাজে আমি নেমে আসলাম। আমি চিন্তা করতেছি তাদের রুম কিন্তু একটা। তো আমি বলতেছি যে আমি কোথায় ঘুমাবো আর তুমি কোথায় ঘুমাবা? তো বলে কেন একসাথে ঘুমাবো? আমি বললাম না একসাথে কীভাবে হয়, আমরা তো বিয়ে করি না। পরে বলে বিয়ে মানে কি?
আমি বলি বিয়ে মানে হচ্ছে বিয়ে। বলে ও আমাকে বলে বিয়ে মানে কি জানো? আমি বলি কি? ও বলে বিয়ে মানে হচ্ছে দুটো মনের স্বীকৃতি, একটা মন যদি আরেকটা মনকে স্বীকৃতি দেয় তবে সেটাই বিয়ে। বিয়ে সেটা নয় যে গ্রামের সব মানুষ মহল্লার সব মানুষকে ঘরগটো করে খাওয়াইলাম অথচ আমি যাকে বিয়ে করলাম তাকে আমি মন থেকে অ্যাকসেপ্ট করলাম না। এটাকে বিয়ে বলে না, বরং বিয়ে এটাকেই বলে যেটা দুটো মনের মিল হয়। তোমার সাথে আমার মনের মিল হয়েছে, তার মানে তুমি আমার স্বামী। এটা বলি সে আমাকে বাসায় নিয়ে যায় অ্যান্ড হচ্ছে রুমে আমি তার সাথে একই সাথে রাতের বেলায় ঘুমাই। এই ফার্স্ট হচ্ছে আমার জীবনে কখনো এই ধরনের কাজগুলো হয়। আমি এতটাই সারপ্রাইজ যে প্রথম তার সাথে আজকে আমি দেখা করতে আসছি, সারাটা দিন তার সাথে ঘুরেছি এবং রাতের বেলায় তার সাথে আমার এই কাজটা হয়েছে। মানে আমি আমার জীবনে কখনো কারো হাতটাও ছুঁয়ে দেখি নাই আজ পর্যন্ত। আমি আমার বোন, আমার বাবা মা ছাড়া, মানে আমার রিলেটিভ ছাড়া কখনো এরকম প্রেম ভালোবাসা আমি কারোর সাথে করি নাই আর কারো হাতেও ধরি নাই। তো এই প্রথম কোনো মেয়ের শরীরে স্পর্শ করা, সেই রাতের অনুভূতি আমি আমার জীবনে কখনোই ভুলতে পারবো না। মধুর একটা রাত আমার কাটে। এরপরে সকালবেলা আমি উঠে বাসায় চলে আসি। তার সাথে এভাবে আমার সম্পর্কটা হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে চলে যাচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত আমার তার সাথে ফোনে কথা বলতেছি আর আমার গভীরতা বেড়ে যাচ্ছে, কথা বলার প্রবণতা বেড়ে যাচ্ছে। আমি তার প্রতি অনেক অনেক বেশি উইক হয়ে যাচ্ছি। এরই মাঝে আমি প্রতিদিন, মানে প্রতি 2-3 দিন পর পরে সে আমাকে ফোন দেয়। তো তার ওখানে একটা বান্ধবী ছিল, ওর একটা বান্ধবী ছিল ওখানে, যার নাম ছিল সেতু। তো সেতু আর ও, মানে আরেকটা বান্ধবী ছিল, ওইটা আসতো না। তো সেতুই বেশিরভাগ বাসায় থাকতো। তো সেতু, আমি যখন বাসায় যেতাম তখন সেতু হচ্ছে বাইরে চলে যেত, সেতু হচ্ছে অন্য রুমে গিয়ে অন্য মেয়েদের সাথে ঘুমাইতো। তো আমি তার সাথে ঘুমাইতাম। এভাবে যেতে যেতে প্রায় 6-7 মাসের মতো কেটে যায়। তো একদিন আমি ওর সাথে থাকার পরে সকালবেলা ও বলে যে ওর নাকি বাড়িতে কী প্রবলেম হয়েছে, সে তার বাসায় যাবে। তার বাসাও কিন্তু ময়মনসিংহ শহরেই ছিল, কিন্তু সে কেন বাসায় না থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করতো এটা কিন্তু আমি জানতাম না। তো পরে আমি যখন তার সাথে এভাবে কথাবার্তা বলি, সে হচ্ছে হোস্টেলে চলে যায়, আমাকে বলে যে তুমি গোসল করে বেরিয়ে যাও। তো আমি গোসল করে বেরোচ্ছি, এ সময় সে তো আমাকে বলে যে ভাই আপনাকে একটা কথা বলি। আমি বলি হ্যাঁ বলো। তো বলে যে আপনি আসলে মানে সীমা সম্বন্ধে কতটুকু জানেন? আমি বলি কতটুকু জানি মানে সীমা আমাকে ভালোবাসে, আমি সীমাকে ভালোবাসি, এইটুকুই জানি। তো বলে আপনি কি সীমাকে বিয়ে করছেন? আমি বলি না, আমি তো সীমাকে বিয়ে করি নাই। তো বলে বিয়ে না করলে আপনি সীমার সাথে একই ঘরে একই খাটে কীভাবে থাকেন? ব্যাপারটা কি ভালো দেখায়? তখন আমি তাকে বললাম যে দেখো আসলে আমি তো ওকে বিয়ে করবো, আমি জাস্ট ওয়েট করতেছি আমার হচ্ছে এইচএসসিটা কমপ্লিট হলে আমি যখন ভার্সিটিতে ভর্তি হবো তখনই আমি তাকে বিয়ে করবো অ্যান্ড সেও আমাকে বিয়ে করবে। আমাদের বিয়ের কথাবার্তা অলরেডি চলতেছে, আমরা বিয়ে করবো। তখন ও আমাকে বলতেছে ভাইয়া বিয়ের আগে এগুলো করা কি ঠিক, আপনি এটা বলেন। আমি বললাম হ্যাঁ এগুলো ঠিক না, কিন্তু এখন সীমা চাইতেছে, আমি কী করবো? পরে বলে আজকে আমি আপনাকে কথা বলবো, আপনি আমার কথাটাকে মানে কারো কাছে বলবেন না। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলবো না। পরে আপনি মাথায় হাত দিয়ে বলেন কারো কাছে বলবেন না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, মাথায় হাত দিলাম, আমি কারো কাছে বলবো না। তখন মেয়েটা আমাকে বলে যে ভাইয়া সীমা কি তার ব্যাপারে আপনাকে কোনো কিছু বলেছিল? আমি বলি না, তার ব্যাপারে আমাকে তো কখনোই কোনো কিছু বলে না। তখন সে আমাকে বলে যে ভাইয়া সীমা কিন্তু বিবাহিতা। আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। আমি বললাম যে মানে সে তো এগুলো কী বলতেছো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমার সাথে মজা করতেছো? পরে বলে ভাইয়া আমি আপনার সাথে মোটেও মজা করতেছি না, আমি আমার মাথায় হাত দিয়ে কসম করে বলতেছি ভাইয়া সীমা বিবাহিতা। আর সীমা আপনার সাথে যেটা করতেছে সীমা আপনার কাছ থেকে মজা নিচ্ছে আর কিছুই না। আমি বললাম সীমা বিবাহিতা, তাহলে ওর স্বামী কী করে? পরে বলে ওর স্বামী একটা প্রাইমারি স্কুলের মাস্টার। তো আমি বললাম যে ওর বাবা? তো বলে যে ওর বাবাও প্রাইমারি স্কুলের হেড টিচার, ওর আব্বা যে প্রাইমারি স্কুলে চাকরি করে সেই প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হচ্ছে ওর হাজব্যান্ড, এবং হাজব্যান্ডের নাম হচ্ছে রতন। আমি একটা ব্যাপার খুব, ওর কথাটা আমার বিশ্বাস হলো এই কারণে, অনেক সময় দেখা যায় যে ও আমার নাম ধরে ডাকার আগে সুমন করে ডাকার, অনেক সময় রতন করে ডাকে। 2 দিন আমাকে হুট করে রাতের বেলায় রতন রতন বলে ডাকতেছে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে রতনকে। পরে বলে আমার একটা ছোটো চাচাতো ভাই আছে, দুষ্ট টাইপের, ওর সাথে আমি মাঝে মাঝে ঘুমাই। তো রাতের বেলায় ওকে আমি আমার সাথে ঘুম পাড়াই, ওরে আমি ঢাকি, মাঝে মাঝে ও খাট থেকে পড়ে যায়। তো এই জন্য আমি ওর নামটা বেশি বেশি ডেকে। আমার একটা অভ্যাস আছে, একটা মানুষের সাথে বেশিক্ষণ কথা বললে তার নামটা আমার অন্য কারোর সাথে কথা বলতে আবার ওই তার স্মৃতি বা তার নামগুলো চলে আসে। আমি কিছু মনে করি নাই, কিন্তু সেতুর কথা শুনে আজ আমি কনফার্ম হয়ে গেলাম যে আসলে সে বিবাহিতা ছিল। যাই হোক, এরপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে সেতু আমি কাউকে বলবো না, আর তুমিও তাকে এই কথাটা বললো না যে তুমি আমাকে বলছো যে সে বিবাহিতা। পরে বলে ভাইয়া আপনি এই কথাটা তারা বললেন না, বললে আমাদের বন্ধুদের মাঝে অনেক ঝামেলা হয়ে যাবে। আমি আপনাকে দেখি আপনি অনেক সরল মনের মানুষ, আপনার মনটা অনেক সরল, তাই আমি আপনাকে সবগুলো কথা বলে দিলাম। এখন মানবেন না মানবেন, আপনি কী করবেন না করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনাকে বলে দিলাম যে আপনি এখন ভেবেচিন্তে যা করার ভেবেচিন্তে করেন। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে ওর কথা ঠিক আছে। এরপর থেকে আমি আর ওর ফোন রিসিভ করি না, ওর সাথে কথা বলি না।
ও আমাকে প্রচুর কল দেয়, আমি ওর কল রিসিভ করি না। এভাবে যেতে যেতে প্রায় আরও 2 মাসের মতো কেটে যায়। 2 মাস পরে একদিন ও আমি যেই কলেজে পড়তাম সেই কলেজে আসে। আইসা অন্য অন্য ছেলেমেয়েদেরকে আমার কথা জিজ্ঞেস করে। তখন সবাই দেখায় আমি সেদিন কলেজে ছিলাম। তখন ও আমার কাছে আসে, আইসা বলে যে তুমি আমার ফোন ধরো না কেন, আজকে প্রায় 2 মাসের মতো হয়ে গেছে তুমি আমার কল রিসিভ করতেছো না, ব্যাপারটা কি? তখন আমি বললাম যে দেখো সীমা, আমি আসলে তোমাকে কিছু বলতে চাই না, আমি চাই না আমি কোনো কথা বলি যেটাতে তোমার মনে কষ্ট যায়। প্লিজ তুমি আমাকে কল দিও না, আমরা আমাদের মতো করে থাকি, তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। তখন সে আমাকে বলে যে তুমি আমাকে বলো কী হয়েছে। এরকম আমি কিছু বলতে চাই না। তখন সে কান্না করতে করতে তুমি কি বলবা না কী হয়েছে আমাকে? আমি বলি বললি কি তুমি কি মানে শুনবা কী হয়েছে, তুমি জানো না? তো বলে কী হয়েছে সেটাই আমি জানতে চাই। তখন সে আমি তাকে বলি যে তোমার তো বিয়ে হয়েছে, তোমার হাজব্যান্ডের নাম রতন, তুমি আমার কাছে এই ব্যাপারগুলো কেন হাইড করেছো? তো প্রায় 1 মিনিটের মতো সে চুপ হয়ে যায়। 1 মিনিটের মতো সে কোনো কথা বলে না, জাস্ট নিচের দিকে তাকায় থাকে। 1 মিনিটের পরে সে বাঘের মতো গর্জন করে উঠে বলে, আমার স্বামীর নাম রতন, আমি বিয়ে করেছি, এটা তোমাকে কোন হারে হারামজাদা বলছে? আমি বলি কোনো হারে হারামজাদা এই কথাটা আমাকে বলে নাই, আমাকে এই কথাটা যে কেউ একজন বলছে যে তুমি বিয়ে করছো। তখন সে হুট করে বলতেছে, ও সেতু বলছে তাই না? আমি বলি কেন সেতু বলবে কেন? পরে বলে যে কারণ সেতু তো তোমাকে পছন্দ করে, সে তো আমার কাছ থেকে তোমাকে অনেকভাবে নিতে চায়। এখন তো তুমি আমার সাথে কথা বলো না, কন্টিনিউ সেতুর সাথে কথা বলো তাই না? এই জন্য দেখি সেতু কল আসলে মোবাইল নিয়ে ছাদের উপর চলে যায়। আমি বললাম দেখো আমি কারোর সাথেই কথা বলি না, না তোমার সাথে, না তোমার বান্ধবীর সাথে, না তোমার কোনো পাড়া প্রতিবেশী কারোর সাথে। আমি এই ব্যাপারগুলো থেকে সরে আসছি, প্লিজ তুমি আমাকে এগুলোর মাঝে জড়াইও না। তখন সে আমাকে বলে যে আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি। আমি বলি হ্যাঁ বলো। ও বলে যে আমি তোমাকে এত ভালোবাসি, আমি আসলে তোমার কাছে একটা মিথ্যে বলেছি সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে কীভাবে বলবো, তুমি প্লিজ কষ্ট নিও না, এখানে বসো, আমি তোমাকে কিছু কথা বলি। তখন সে আমাদের কলেজ ক্যাম্পাসের সামনে হচ্ছে একটা ছোটো গার্ডেনের মতো আছে, ওখানে বসে বলে আসলে আমার আব্বা আম্মাকে জোর করে একটা লোকের সাথে বিয়ে দিয়েছিল যার নাম ছিল রতন। তো বিয়ে দেওয়ার পরে ওই ছেলেটাকে আমার একটুও ভালো লাগতো না। আমি ওর সাথে জাস্ট 2 দিন ছিলাম, কিন্তু আমি আমার মায়ের কসম করে বলি, আমার মায়ের কসম ওই ছেলের সাথে আমার কখনো কোনো কিছুই হয় নাই, কোনো ফিজিক্যাল হয় নাই, কোনো কিছুই হয় নাই। এই ছেলের সাথে আমি 2 দিনের মতো ছিলাম, থাকার পর আমি চলে আসছি। এই ছেলেটা একটু মোটা, খাটো, কালো, আমার ভালো লাগে না। প্লিজ সুমন, তুমি আমাকে ফিরাই দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কখনো তোমাকে ভুলতে পারবো না, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, আর আমি ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসবো। আমি বলি ছেড়ে এখনও দেও নাই? পরে বলে না, পারিবারিকভাবে আমাদের এখনও ডিভোর্স হয় নাই, বাট তুমি যদি আমাকে অনুমতি দাও আমি তাকে ডিভোর্স দিয়ে আমি তোমার কাছে চলে আসবো। সেদিন তার সাথে কথাবার্তা বলার পরে আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি দেখি কী করা যায়। তো তারপর সে চলে যায়। অ্যান্ড চলে যাওয়ার পরে আমি শুনতে পাই সেদিন রাতের বেলায় আমি তার বান্ধবী সেতুকে কল দিই। আমি সবগুলো ব্যাপার সেতুকে খুলে বলি যে সেতু এই ঘটনা। তখন আমাকে সেতু বলে যে ভাইয়া আপনি আজকে একটু ওকে কল দেন তো। আমি বলি কেন? পরে বলে কল দেন না, ওকে কল দিয়ে তারপর আমার কল দেন। তো আমি তার রাতের বেলায় অনেকগুলো কল দিই, ও আমার কল রিসিভ করে না। তখন আমি সেতুকে বলি যে সেতু ও তো আমার কল ধরে না। পরে বলে আরে ভাই, ও আপনার কল ধরবে কী করে, কারণ ওর জামাইয়ের সাথে ঘুমায় আছে এবং হোস্টেলে ওর জামাই আসছে। আমি বলি হোস্টেলে কেন ওর জামাই আসছে? ও বলে যে আমি জানি না, তবে ওর জামাই আসছে, ও এখন ওর জামাইয়ের সাথে ঘুমায় আছে। আমার তখন এত কষ্ট লাগে, আমি সহ্য করতে পারি না। আমি রাতের বেলায় আমাদের এলাকাতে একটা সিন চিনি, আমি সরাসরি হোস্টেলের সামনে যাই। হোস্টেলের সামনে গিয়ে সিকিউরিটির সাথে আমার অনেক ধাক্কাধাক্কি হয়, অ্যান্ড আমি সকাল পর্যন্ত ওখানে দাঁড়ায় থাকি। সকাল পর্যন্ত দাঁড়ায় থাকার পরে ওর হাজব্যান্ড বের হয়। ওর হাজব্যান্ড মানে একটা পুরুষ বের হয় ওখান থেকে। বের হওয়ার পরে আমি ইয়েকে জিজ্ঞেস করি, পাশে উপরে সেতু ছিল, সেতুর সাথে আমার ফোনে কথা হচ্ছিল। সেতু বললো যে ওর হাজব্যান্ড বেরোলে সেতু আমাকে বলবে। সেতু আমাকে যখন কল দিল ঠিক তারই 2 মিনিট পরে একটা পুরুষ ওখান থেকে বের হয়। তো আমি মনে করছিলাম এটাই হয়তো মানে ওর জামাই, কিন্তু সে তো আমাকে ইশারা দিচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারি না, কারণ এখন যে আসছে সে ওদের বাজার টাজার করে দেয়, হোস্টেলে মেয়েদের বাজার টাজার করে দেয়। অনেক পরিবার এখানে আছে, অনেক ফ্যামিলিও আছে, কিন্তু নিচতলায় ফ্যামিলি থাকে, দোতলায় মানে হোস্টেল আর কি এরকম। তো আমি ভাবছিলাম যে এটাই সেতুর জামাই। আমি ওনাকে শক্ত করে ধরি, কলার চেপে ধরে মানে কলার চেপে বলতে হাত চেপা ধরে ডাইকানি বলি যে ভাই আপনার সাথে আমার কথা আছে, আমার কথা শোনেন। সেতু তখন আমাকে বারবার, আমি সেতুর দিকে তাকাই না, আমি ওনার সাথে কথা বলতেছি। আমি বলি আপনি কি জানেন যে সীমার সাথে আমার কি সম্পর্ক? এর সাথে কথা বলতে বলতে পিছন দিকেই সীমার জামাই বের হয়ে গেছে। তার মানে আমি যাকে ধরছি সে কিন্তু সীমার জামাই ছিল না, সে ছিল হোস্টেলে বাজার টাজার করে দিত একটা ভদ্রলোক। তখন আমাকে বলতেছে ভাই সীমাকে? আমি বলি সীমাকে মানে আপনি সীমাকে চিনেন না? সীমা তো আপনার বউ। পরে বলে সীমা আমার বউ মানে আপনি কোন সীমার কথা বলতেছেন? এই লোকটার সাথে তর্কাতর্কি করতে করতে এখান দিয়ে সীমা উপর থেকে দেখছি, দেখার পরে সীমা নিচে নেমে আসছে। সীমা নিচে নেমে আসার পর আমি সীমার সামনে বলতেছি, আপনি যার সাথে আজকে ঘুমিয়েছিলেন, যাকে আপনি আপনার বউ বানাইছেন, যে আপনার বউ, সে আমার সাথে এগুলো করছে। সে এগুলো বলার পরে সীমা প্রথমে একটা মুচকে হাসা বলে ওনাকে ছাড়ো। উনি কে, তুমি চিনো? আমি বলি কে? পরে বলে উনি আমাদের বাজার সাজার করে দেয়, তুমি আসলে একটা বুদ্ধ, ওনাকে ছাড়ো। তখন
তখন ওই লোকটা বলে হ্যাঁ আমি তো মানে হোস্টেলের বাজার টাজার করে দিই, আপনি কাকে কী বলতেছেন। আমি এই লোকটাকে ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে সীমা আমাকে ওখানে কষে একটা থাপ্পড় মারে। মাইরা বলে তুমি তোমার ফ্রেন্ড ইয়েকে সেতুকে বিশ্বাস করছো না, তুমি সেতুকেই বিশ্বাস করো, কারণ তুমি তো সেতুকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো না। তুমি সেতুকে বিশ্বাস করছো, আজ থেকে সেতুর কথাই শুনবা, আমাকে আর কখনো কল দিবেন, এখান থেকে বেরিয়ে যাও। সে আমার গালে থাপ্পড় দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ইন দ্য মিন টাইম সেতু আমাকে কল দিয়ে বলে যে ভাইয়া আপনি যে লোকটাকে ধরছেন তার পিছন থেকে যে মানুষটা বেরোয়েছে সে হচ্ছে সীমার জামাই, আপনি ভুল মানুষকে ধরছেন। তখন আমি আর মানে সেতুর কথা বিশ্বাস করি না, সেতুকেও বিশ্বাস করি না, আর সীমাকেও বিশ্বাস করি না। আমি সম্পূর্ণ মোবাইল ফোনটা বন্ধ করে দেই, সিমটাই চেঞ্জ করে ফেলি। ওদের কারোর সাথে আমি আর কোনো রকম যোগাযোগ রাখি না, কিন্তু আমি অনেকটা ভেঙে পড়ি, আমি মানসিকভাবে এতটা ভেঙে পড়ি আমি আসলে বলে বুঝাতে পারবো না। আমার খাওয়া দাওয়া ঘুম পড়াশোনা সব কিছু বন্ধ হয়েছে। আমি কেমন জানি অন্য কোনো গ্রহে হারায় যাচ্ছিলাম। আমি নিজের মনটাকে কোনোভাবেই বুঝাইতে পারতেছিলাম না যে কেন আমার সাথে এটা ঘটলো। আমি তো মেয়েটাকে আমার মন প্রাণ উজাড় করে ভালোবাসছিলাম। এরপরে এভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পরে দেখলো যে বাবা মা দেখলো যে আমি ঠিকমতো পড়াশোনা করি না, বাবার সাথেও যাই না, সবসময় বাসায় বসে থাকি, গম্ভীর থাকি। তখন আমার বড় আপু চিন্তা ভাবনা করলো যে এভাবে চলতে থাকলে তো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। বড় আপু কিছু কিছু আন্দাজ করতে পারছে। তো বড় আপু একদিন আব্বা আমাকে বলতেছে যে সুমন তো এখন আর ঠিকমতো পড়াশোনাও করে না, কিছুই করে না, একটা কাজ করে আমি হচ্ছে তোমাদের জামাইয়ের সাথে কথা বলে সুমনকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দিই। তখন বড় আপু দুলাভাইয়ের সাথে কথা বলে, দুলাভাইয়ের সাথে কথাবার্তা বলে বড় আপু আমাকে বলে যে তুই বিদেশ চলে যা। আমি প্রথম দিকে রাজি ছিলাম না, ভাবছিলাম যে পড়াশোনা করব, কিন্তু চিন্তা করলাম যে কোনোভাবেই পড়াশোনার প্রতি আমি অ্যাটেনশন হতে পারতেছি না। শেষ পর্যন্ত আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো মনে করে তাই করো। তখন তারা কী করলো, আমার দুলাভাইয়ের সাথে কথাবার্তা বলে আমার পাসপোর্ট করাইলো। পাসপোর্ট করানোর পরে আমার ভিসা হলো। ভিসা হওয়ার পরে আমি আমার দুলাভাইয়ের কাছে চলে যাই। সৌদি আরবে প্রথম যাওয়ার পরে সৌদি আরবের অনুভূতি আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধুমাত্র যারা বিদেশ যায় তারাই বুঝে বিদেশের কষ্টটা কী। একটা নতুন মানুষ, আমি কোনো ভাষা জানি না, মানুষ চিনি না, কিচ্ছু চিনি না, টয়লেটে যাবো সেটাও ঠিকমতো বলতে পারি না। খুবই কষ্টে আমার দিনগুলো কাটতেছিল। এভাবে কাটতে কাটতে যাই হোক দুলাভাই ছিল যার জন্য উনি আমাকে একটু একটু করে সাপোর্ট করেছে। তো দুলাভাই একটা চকলেট দোকানে চাকরি করতো, তো পাশে আরেকটা চকলেট দোকানে আমাকে কাজ করতে দিছে। ওইখানে আরেকজন ইরানি লোক ছিল। তো ইরানি লোকটা যখন হচ্ছে ইরানি লোকটা একটা সময় ছুটিতে চলে গেল, তখন আমি মোটামুটি ভাষা শিখে গেছি, কাস্টমার ডিল করতে পারি, সব কিছু পারি। তখন উনি হচ্ছে একটা সৌদিয়ান স্বামী স্ত্রী, ওরা হচ্ছে ওদের স্বামী স্ত্রী দুজন, ওরা একটু বয়স্ক টাইপের, কিন্তু ওদের কোনো সন্তান নাই। ওই স্বামীটার হচ্ছে এই দোকানটা, যিনি আমার মুদির ছিল আর কি, আরবিতে যাকে মুদির বলে। তো আমার মুদিরটা অনেক ভালো ছিল, আমাকে সন্তানের মতো আদর করতো, যখন যা চাইতাম আমাকে তাই দিত। তো এভাবে যেতে যেতে একটা সময় হঠাৎ করে আমার মুদিরটা মারা যায়। মুদিরটা মারা যাওয়ার পর আমার যে ম্যাডাম ছিল, ম্যাডাম আমাকে বলতেছিল যে তোমার বস তো মারা গেছে, আমি দোকানটা বিক্রি করে দিব। তাই আমি বললাম যে দোকানটাতে আমি অনেক দিন ধরে আছি, এটা লাভ লস সম্বন্ধে আমি সব কিছু জানি, দোকানটা বিক্রি করে দিলে আমি কোথায় যাব। তখন উনি বলতেছে আমরা যার কাছে বিক্রি করবো তুমি তার আন্ডারে কাজ করবা। সেই মুহূর্তে আমার দুলাভাই বলতেছে একটা কাজ করো সুমন, আমি আর তুমি মিলে আমরা দোকানটা নিয়ে নিই। দোকানটা যদি নিয়ে নিই দেখা গেল যে দোকানে প্রচুর পরিমাণ লাভ হয়। তখন আমি কী করি, বাড়ি থেকেও জায়গাটাকে বিক্রি করি, আর আমার কাছে দুলাভাইয়ের কাছে যা টাকা ছিল অনেক টাকা দিয়ে আমরা দোকানটা কিনি। দোকানটা কেনার পরে আমাদের ভাগ্যটা খুলে যায়, প্রচুর পরিমাণ বিজনেস হয় এখানে। আমি আসলে এমনও গেছে যে মান্থলি 12-14 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছি। এরকম মাস, এমন কোনো মাস ছিল যে 10 লাখ টাকার ইনকাম হইতো না, 8 লাখ 10 লাখ এরকম করে ইনকাম করতাম। অনেক বড় চকলেটের দোকান ছিল, অনেক বড় চকলেটের দোকান ছিল। মানে এই এলাকাতে মানে প্রায় দেখা গেল কি যে শহরের ভিতরে বেস্ট চকলেটের দোকান আমাদেরটা পরিচিত। মানুষ দূর দূরান্ত থেকে এখানে চকলেট নিতে আসতো। এরা ছেলে মেয়ে আর ছোটো বাচ্চাগুলো তো কথাই নাই, এত চকলেট কিনতো। কথায় কথা আমাদের দিনটা ফিরে যায়, মানে আমরা একেবারেই আমার দিন ফিরে যায়। আমি হচ্ছে ময়মনসিংহ শহরেই হচ্ছে জায়গা কিনে ওখানে একটা বাড়ি বানাই। এটা প্রায় 3 বছর পরে ময়মনসিংহ শহরে বাড়ি কিনি, ওখানে হচ্ছে বাড়ি কিনে আমি ওখানে হচ্ছে জায়গা কিনে বাড়ি বানাই আব্বা আম্মা কিনে আমি ওখানে চলে যাই। 4 বছর পরে হঠাৎ করে ফেসবুকে ঘাটাঘাটি করতে গিয়ে ফেসবুকে আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। ফ্রেন্ড রিকোয়েস্ট আসার পরে আইডি নামটা ছিল সেলফিশ। তো সেলফিশ আইডির নাম ছিল, প্রোফাইলে দিয়ে একটা হাতের ছবি দেওয়া ছিল, রক্তমাখা একটা হাত। তো রিকোয়েস্ট আসে আমি আসলে ওভাবে ফেসবুক ইউজ করি না, আমার ফেসবুকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট বা আমি কোনো ছবিও পোস্ট করি না। তো রিকোয়েস্টটা আসার পরে আমি জাস্ট আমার কলেজের কিছু বন্ধুবান্ধব বা হচ্ছে পাড়া প্রতিবেশী তাদের সাথে লিঙ্ক আছে, কারোর সাথে আমার ফেসবুকে লিঙ্ক নাই। তো আমি যখন অ্যাকসেপ্ট করার পরে আমি একটু কৌতূহল যে স্বার্থপর, বাংলায় স্বার্থপর লেখার ব্র্যাকেট হচ্ছে সেলফিশ দেওয়া। তো আমি চিন্তা করি যে এরকম কোনো মানুষের নাম হতে পারে নাকি। তো আমি তারে আমাকে রিকোয়েস্ট দেওয়ার পর আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তাকে মেসেঞ্জারে প্রশ্ন করি যে আপনার প্রোফাইলের নামটা এমন কেন। আবার হচ্ছে আমি গিয়ে দেখলাম যেটা ফিমেল, মেয়েদের আইডি।
তো সে আমাকে মানে রিপ্লাই করলো যে সেলফিশ, আমি এই জন্য আমি বলছি আমি সেলফিশ, এই জন্য আমার আইডির নাম সেলফিশ। আমি বললাম নিজেকে নিজে যে সেলফিশ বলে সে আসলে সেলফিশ না, সে অনেক ভালো হয়। তো আমাকে বলতেছে তার মানে কি আমি অনেক ভালো, জাস্ট কথাগুলো SMS এর মাধ্যমে হচ্ছিল। তো বলতে বলতে একটা পর্যায়ে আমি আর তার সাথে আজকে কথা বলি না। অ্যান্ড পরের দিন আবারও দেখি সে আমাকে মেসেজ করে, সকালেও মেসেজ করে, দুপুরেও করে, সবসময় মেসেজ করে। তো ওটা কৌতূহলবশত আমি জিজ্ঞেস করলাম যে আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? তো বলে হ্যাঁ পারেন। তো আমি বললাম তাহলে আপনাকে কল দিই। তো বলে আচ্ছা দেন। তো আমি তার মেসেঞ্জারে কল দিলাম, কল দেওয়ার পরে সে কলটা রিসিভ করলো। আমি তার সাথে কথা বললাম অ্যান্ড আমি কিন্তু কোনোভাবেই বুঝতে পারি নাই কে। তার সাথে আমি এভাবে প্রায় 1 মাসের মতো ফোনে কথা বলি, 1 মাসের মতো ফোনে কথা বলি। সেও আমার সাথে খুব ভালো কথা বলে, আমিও তার সাথে কথা বলি। আমি জিজ্ঞেস করি আপনি কী করেন? ও বলে ও একটা মাল্টিপারপাসে চাকরি করে, ও মাল্টিপারপাসে চাকরি করে, ওর বাবা আছে, মা আছে, আর সে পাশাপাশি হচ্ছে ভার্সিটিতে পড়াশোনা করে। তো যাই হোক সব কিছু মিলে তার সাথে কথা বলতে বলতে একটা সময় আমার ভালো লাগে। তাই বললাম আচ্ছা একটা কথা বলে আপনার একটা ছবি কি আমাকে দেওয়া যাবে? তো বলে হ্যাঁ দেওয়া যাবে। আমি বলে তাহলে দেন না একটা ছবি আমি দেখি। তো আমাকে একটা ছবিটা দেখার পরে আমি আসলে কী বলবো বুঝতে পারতেছিলাম না। ছবিটা আমি দেখতে পাই যে ছবিটা আমার গার্লফ্রেন্ড সীমার। তখন প্রথমত আমার নিজের উপর এত ঘৃণা লাগে যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম, আজকে মাত্র 4 বছরের ব্যবধানে আমি তার কণ্ঠটাই ভুলে গেলাম। মাত্র 4টা বছর আমি তার কণ্ঠটাই ভুলে গেলাম। আমি আসলে মেনে নিতে পারতেছিলাম না যে এইটাও কি মানুষের জীবনে হতে পারে। আমি একটাবার তার কণ্ঠটা বুঝতে পারলাম না, আমি তার সাথে এত কথা বলছি। তো আমি কলটা ব্যাক করি, আমি তারে বলি যে সীমা তুমি এটা তুমি কী করলা? পরে বলে কী করলাম? আমি বললাম তুমি সীমা না? পরে বলে ছবি দেখছো না? আমি বলি হ্যাঁ ছবি তো দেখছি। তো তাহলে জিজ্ঞেস করতেছো কেন? সীমার কণ্ঠ না হয়ে চিনতে পারো নাই? সীমার ছবিটাও কি ভুলে গেছো? সীমার মুখটাও কি মনে নাই? মনের অজান্তেই তখন আমার মনের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যায়। আমি বুঝতে পারি না আমার ভিতরে কেমন জানি আমি একটা কষ্ট অনুভব করতেছি। আমার পুরনো স্মৃতিগুলো দিনের পর দিন আমার পুরনো স্মৃতিগুলো তিল করে আমার মনে জেগে উঠতেছে। আমি বলতেছি যে তুমি আমার আইডি কোথায় পেলা? পরে বলো অনেক কষ্টে আমার বান্ধবী সেতুর কথা মনে আছে? আমি বলি হ্যাঁ আছে। তো বলে সেতু কি তোমার ফ্রেন্ড লিস্টে আছে? আমি বললাম যে হ্যাঁ আছে। বলে সেতুর কাছ থেকে নিয়েছি। আমি বললাম সেতু কই? সেতুদের সাথে আমার কথা হয় না আজকে প্রায় 1 বছরের মতো। 1 বছর তার আইডিতে সে আসেও না। তো বলে হ্যাঁ সে তার আইডিতে আসে না, সে তো আইডির নামটা, তোমার আইডির নামটা আমাকে বলছিল, আমি চার্জ করে বের করছি। আমি বলি কীভাবে বের করলাম? আমার প্রোফাইলে তো কোনো ছবি নেই। তো বলে প্রোফাইলে ছবি নেই কিন্তু তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের ঠিকানা তো আছে না? তাই আমি বলি হ্যাঁ আমি আসলে আমার কলেজের নামটা দিয়ে রাখছিলাম ওখানে স্টাডিতে। তো সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে যাই হোক তার সাথে আমি কথাবার্তা বলি, যে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, তুমি এতদিন পরে তোমার স্বামী কেমন আছে, বাচ্চা কেমন আছে, ওগুলো জিজ্ঞেস করি। তখন সে কান্না করে দেয়, কোনো কথা বলে না। আমি বলি কান্না কেন করতেছ? পরে বলে কান্না করতেছি এই কারণে যে তুমি আমাকে আজও বিশ্বাস করতে পারলা না। আমি বললাম কেন, কী হয়েছে, কেন বিশ্বাস করবো না? তখন আমাকে বলে যে আমি কোরআন শরীফটা মাথায় নিব, তুমি আমাকে ভিডিও কল দাও, আমি কোরআনটা মাথায় নিয়ে বলবো যে আমি আসলে বিয়ে করিনি, আমার কোনো স্বামী নাই, এবং সেতু তোমাকে সব কিছু মিথ্যে বলেছে। তখন আমার এত কষ্ট লাগে আমি আসলে ভাষায় বুঝাইতে পারবো না। তখন আমি তার কথা বিশ্বাস করি না। আমি বলি আমি একটু সেতুর সাথে কথা বলবো। তখন সে আমাকে সেতুর নাম্বার দেয় যে ঠিক আছে তুমি সেতুর সাথে কথা বলো। আমি সেতুরে কল দিই, আমি বলি যে তুমি আজকে 1 বছরের মতো ফেসবুকে কেন আসো না? তো বলে ভাই আমার পারিবারিক একটু সমস্যা, আমার স্বামীকে নিয়ে ঝামেলা চলতেছে, এই জন্য আমি ফেসবুকে আসি না। তেমন হচ্ছে সেহেতু আমি তোমাকে কিছু প্রশ্ন করবো, আমাকে সত্যি করে বলো তো আসলেই কি সীমা বিবাহিত ছিল, এগুলো জিজ্ঞেস করি। তখন সে বলে ভাই আমাকে আর লজ্জা দিবেন না, আমি আসলে সীমার সাথে একটু রাগারাগি হয়েছিল, ঝগড়া হয়েছিল, যার জন্য আমি চাচ্ছিলাম না যে আপনার সাথে তার রিলেশনটা থাকুক, আমি রিলেশনটা ব্রেক আপ করে দিতে চাচ্ছিলাম, এই জন্য আমি আপনাকে মিথ্যে বলেছি। এটা বলে মেয়ে লাইনটা কেটে দিয়ে মোবাইল ফোনটা বন্ধ করে দেয়। আমি আর কিছুই বুঝি না। তো তারপর থেকে এরপর থেকে আমি কন্টিনিউ সীমার সাথে কথা বলতে আমি বললাম যে 4 বছর তুমি পড়াশোনা করো? বলো যে আমি পড়াশোনা করি, আমি এখনও পড়াশোনা করতেছি, আমি আর কারোর সাথে রিলেশন করি না, আমি তোমাকে আমার মন থেকে ভালোবাসছি, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তো যাই হোক আমি ওর সাথে আমার এত ভালো লাগে, আমি এই প্রথম বাংলাদেশে আসার জন্য প্রিপারেশন নেই। তার সাথে কথাবার্তা বলে আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে তার সাথে আমার দেখা হওয়ার পর আমি সেই সীমাকেই দেখতে পাচ্ছি। আজ থেকে প্রায় 5 বছর আগে যে সীমাকে দেখেছিলাম, আজ আমি সেই সীমাকেই দেখতে পাচ্ছি। একেবারে আগের মতোই মেয়েটা আছে, তার মাঝে কোনো পরিবর্তন নাই। কিন্তু আমি অনেক মোটা হয়ে গেছি, অনেক ফর্সা হয়ে গেছি, বাট তাকে দেখলে মনে হয় না যে তার জীবন থেকে 5টা বছর চলে গেছে এরকম কিছু। তো যাই হোক আমি সেদিন তার সাথে অনেকক্ষণ ঘোরাফেরা করি, অনেকক্ষণ কথাবার্তা বলি, আগের মতো করে আমি তার সাথে
সাথে মিশতে শুরু করি, তার প্রতি আমার আগের মতো একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। সেই পুরনো জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে আমাকে প্রথম দিন নিয়ে গেছিলো, সেই পুকুর পাড়ে, সেই হচ্ছে খোলা মাঠে, সেই হচ্ছে ব্যস্ত রাস্তায় আমাকে নিয়ে ঘুরতেছে, সেই পুরনো জায়গাগুলোতে আমাকে বলে, এই যে মনে আছে তোমাকে এই জায়গাটা আমি নিয়ে আসছিলাম, তোমাকে এখানে নিয়ে যাই পুকুর পাড় থেকে, আমি পানি পানি হচ্ছে তোমার মুখে দিছিলাম। তো ওই যে হোস্টেলে থাকে আমাকে হোস্টেলটা দেখালো, হচ্ছে হোস্টেলটা তখন হচ্ছে ওটা দোতলা ছিল, এখন এটা 5 তলা হয়ে গেছে। তো বলে দেখছো হোস্টেলেরও পরিবর্তন হয়েছে, তোমারও পরিবর্তন হয়েছে, শুধু আমার পরিবর্তন হয় নাই, আমি সে আগের মতোই আছি। তখন সে আমাকে বলতেছে যে চলো তোমাদের বাসায় যাবো। আমি বলি আমাদের বাসা কোথায়, তুমি চিনো? পরে বলে বাড়ি। তুমি না বাড়ি করছো এখানে? আমি তো জানি। আমি বলি কেন, কীভাবে জানো? পরে বলে সব সেতু আমাকে বলছে। আসলে আমি সেতুকে বলছিলাম যে আমাদের জায়গা কিনছে, বাড়ি করছি। তাই আমি বলি না, এখন হুট করে তোমাকে বাড়িতে নিয়ে গেলে খুব প্রবলেম হবে। বলে কোনো প্রবলেম না, আমি তোমার বাসায় যাব। তখন কিন্তু আমার বড় আপু দুলাভাইয়ের বাড়িতে চলে গেছে, আমার আব্বা আম্মা একাই বাসায় থাকতো। তো তার কথা মতো আমি তাকে বাসায় নিয়ে যাই, বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আব্বা আম্মার দিকে তো পুরো ফিদা হয়ে যায়। আমার আম্মা বলে এত সুন্দর মেয়ে আমি আমার জীবনও দেখি না, একদম পরীর মতো সুন্দর। আমি তখন মাকে বলি যে মা, মেয়েটাকে আমার অনেক ভালো লাগে, তাকে আমাকে বিয়ে করাবা? মা বলে কেন করাবো না, অবশ্যই করাবো। আমি তখন বললাম যে আব্বা আম্মা তো রাজি আছে, চলো না আমরা বিয়ে করে ফেলি। কিন্তু আমাকে বলে যে হ্যাঁ বিয়ে করতে পারি, কিন্তু আমার পরিবার তো মানবে না। আমি বলি কেন? পরে বলে আমার আব্বা না ওর মামাতো ভাইয়ের হচ্ছে কেমনি একটা সম্পর্ক আছে, ওই দূর সম্পর্কের একটা আত্মীয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে, বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দেবে না। আমি বলি যে দেখো না প্লিজ কিছু একটা করো না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। তোমাকে বলে যে তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তাহলে চলো আমরা পালাই বিয়ে করি, কারণ পরিবার থেকে আমাদেরকে কখনোই বিয়ে দিবে না, আর আমার আব্বিটা কখনোই মেনে নেবে না। আর আমি যদি এগুলো এখন বাবাকে বলি, বাবা আমার পড়াশোনা বন্ধ করে আমাকে বিয়ে দিয়ে দেবে। তখন আমি তাকে বলি যে তুমি কী বলতে চাও, আমাকে একটু খুলে বলো তো। তো বলে যে আমি তোমাকে পালায় বিয়ে করব তুমি যদি করতে চাও, কারণ আমি তো হোস্টেলেই থাকি, আমি তোমাকে বিয়ে করবো। তখন আমি আমার আব্বা আম্মাকে ব্যাপারগুলো খুলে বলি যে তার পরিবার মানে না। আমার আব্বা আম্মা খুবই মূর্খ সূর্খ মানুষ, এত কিছু বুঝে না। তো আবার এদিক দিয়ে আমার আব্বা তখন হচ্ছে ইমামতি শুরু করে দিছে। আমার আব্বা হচ্ছে এখানে একটা মসজিদ ছিল, শহরেই হচ্ছে ময়মনসিংহে একটা মসজিদ আছে, আমি নামটা না বলি, সেই মসজিদে আমার আব্বা তখন ইমামতি করতো। আমার আব্বা প্রথমেই কিন্তু কোরআনে হাফেজ ছিল, আমি একটা ব্যাপার বলতে ভুলে গেছিলাম। আমার আব্বা কোরআনে হাফেজ ছিল, কিন্তু আব্বা মসজিদে চাকরি না করে আব্বা ব্যবসা করতো, কারণ আব্বা ভাবতো যে হালাল ব্যবসায় অনেক লাভ এবং হালাল ব্যবসা আল্লাহ অনেক পছন্দ করে, এজন্য আব্বা ব্যবসা করতো, আব্বা কখনো হচ্ছে চাকরি করতো না। তো যখন আব্বা একটু বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন আব্বা ময়মনসিংহের এখানে একটা মসজিদে ইমামতি চাকরি করে। তো যাই হোক, এভাবে তার সাথে আমি বাবা মাকে রাজি করে একেবারে কোর্টের মাধ্যমে তার সাথে আমার বিয়ে হয়। চুরি করে বিয়ে করে বরাবর অনেক রাগ করে, অনেক আত্মীয় স্বজনরাও রাগ করে, কিন্তু আমি কোনো কিছু বলি না। সে তার পরিবারের কাছে বিয়ে হবার প্রায় 2 মাস পরে, আমি কিন্তু আর যাচ্ছি না সৌদি আরবে, আমি এখানে আছি, 2 মাস পরে সে তার আব্বা আম্মাকে বলে। আর আব্বা আম্মাকে বলার পরে তার আব্বা আম্মা সোজা সরলভাবে মেনে নেয়। তখন আমি তাকে বলি যে তুমি আগে কেন বললা না, আগে তোমার আব্বা আম্মাকে বলতে, তাহলে তো আর এরকম চুরি করে আমাদেরকে বিয়ে করতে হতো না, ওরা তো মেনেই নিল। তখন বলে হ্যাঁ, তখন যদি না মানতো, এখন মানছে, তখন যদি না মানতো এই ভয়ে আমি বলি নাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তারা যেহেতু মেনেই নিছে তাহলে তার কোনো প্রবলেম নেই, আমি এখন থেকে তুমি আমার বাসায় থাকো। আর তার আব্বা আম্মার সাথে আমি কন্টিনিউ যাচ্ছি, তাদের পরিবারে যাচ্ছি, কথা বলতেছি, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। আমি আমাদের বাসায় রেখে আমি সৌদি আরবে ব্যাক করি, আমি সৌদি আরবে চলে আসি। তো আমি প্রায় 5 মাসের মতো থাকি। 5 মাসের মতো থাকার পর আমি 2বার আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম শুধুমাত্র। ওরা যদিও শহরে থাকে, ওদের একটা গ্রাম আছে, আমি শহরের বাড়িতে গিয়েছিলাম, গ্রামের বাড়িতে এই পর্যন্ত যাই না। তো যাই হোক, এভাবে থাকার পরে আমি সৌদি আরবে চলে আসি। সৌদি আরবে আসার পরে নতুন করে একটা প্রবলেম শুরু হয়ে যায়, খুবই ভিন্ন রকম একটা প্রবলেম, যেটা আমি কাউকে বিশ্বাস করতে পারবো না। একদিন আমাকে আমি সৌদি আরবে না, আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট হয়। তো আমি সৌদি আরবে যাওয়ার প্রায় মেবি 4 থেকে 5 মাস পরে আমার একটা মেয়ে বাবু হয়। তখন আমার বউটা অনেক খুশি, অনেক সুখী, আলহামদুলিল্লাহ। আমি প্রায় 4 বছরের মতো তখন একটানা থাকি, কারণ থাকি বলতে কি আমি একটা টার্গেট নিয়েছিলাম যে আমি যে দোকানটা করতেছি, এই দোকানের যে কন্ট্রাক্ট ছিল, এই কন্ট্রাক্টটা শেষ হওয়া পর্যন্ত আমি দোকানটা কমপ্লিটলি করে আমি একেবারে দেশে চলে আসবো, দোকানটা সেল করে আমি আর আসবো না। এই জন্য আমি চিন্তা করতাম যে একটানা আমি 4 বছর থাকবো। 4 বছর থাকার প্ল্যানিং করে আমি স্টার্ট করি থাকা। তো 3 বছর পর্যন্ত থাকি, 3.5 বছর আমি থাকি। 3.5 বছর থাকার পরে 3.5 বছর থাকি। তো 3.5 বছর পরে একদিন আমার পরিবার থেকে আমার ওয়াইফ, তখনও আমার সাথে মানে ওর মোবাইলে আমি মাঝে মাঝে ওয়েটিং পাইতাম কোনো, বাট কথা তার সাথে আমার কন্টিনিউ ছিল, সে আমাকে বুঝতো, আমিও তাকে বুঝতাম। একদিন সে আমাকে ফোন দিয়ে রাতের বেলায় খুবই কান্নাকাটি করে। আমি জিজ্ঞেস করতেছি কান্তাছো কেন, কী হয়েছে, আমাকে তুমি একটু খুলে বলো, কেন কান্না করতেছো? তখন সে কোনো কিছুই বলে না, শুধু বলে যে বলবো বলে। এরপর থেকে তার মাঝে একটা পরিবর্তন দেখে আমার বউ মাঝে মাঝে মানে রাতের বেলায় কান্নাকাটি করে আমাকে ফোন দিয়ে। তো এরই মাঝে আমার মেয়েটা একটু করে কথা বলতে পারে, একটু করে কথা বলতে পারে।
তখন আমার প্রায় 4 বছর কমপ্লিট হয়ে গেছে। আমি আমার দোকান সেল করার জন্য অপেক্ষা করতেছি, দোকান সেল করে আমি একেবারে চলে আসবো। 4 বছরের বেশি হয়ে গেছে। তো সবাই বাড়ি থেকেও গালাগালি করতেছে, আত্মীয় স্বজন সবাই বিভিন্ন কথা বলতেছে যে বিয়ে করলাম 4 বছর এইভাবে বউ রেখে চলে গেলাম, এটা আসলে ভালো দেখায় না। তো আমি তো আসলে আমার প্রবলেমের জন্য আসতে পারতেছি না, কারণ আমি যদি এখন আসি আমার দোকানটা হাতছাড়া হয়ে যাবে। ও আচ্ছা, এর মাঝে একটা ব্যাপার বলে রাখি, আমার দুলাভাই কিন্তু আলাদা, মানে দুলাভাই কিন্তু কাতারে চলে যায় ওখান থেকে, তার ভাই ওনাকে কাতারে নিয়ে যায়, দুলাভাই ব্যবসাটা সম্পূর্ণ আমার উপর দিয়ে দেয়। তো আমি চিন্তা করতেছি এখন আমি চলে গেলে আমি দোকানটা হারাই ফেলবো, কারণ কন্ট্রাক্ট থেকে দোকানটা অন্য কারো হয়ে যাবে। এই জন্য আমার টার্গেট হচ্ছে আমি যা করতে পারি একেবারে ব্যবসা বাণিজ্য করে তারপর দোকানটা সেল করে আসবো। তো প্রায় 4 বছরের উপরে হয়ে যায়। তখন একদিন ও আমার সাথে খুবই রাগারাগি করে, আমাদের বাসায় থাকবে না, আমাদের বাসায় থাকবে না, রাগারাগি করে। তাই বললাম কেন থাকবে না আমাকে বলো, বলো যে আমি তোমার কাছে বলতে পারবো না। আমি বললাম আরে বাবা বলতে কেন পারবা না, আমার কাছে বলো না কী হয়েছে। আমার বউ তখন আমাকে যে কথাটা বললো সেটা আমি আসলে পৃথিবীর কাউকে বিশ্বাস করতে পারবো না। ও বলে আমি আর না সহ্য করতে পারতেছি না। আমি বলি কেন সহ্য করতে পারতেছো না? বলে যে তোমার আব্বা প্রতিদিন আমার ঘরে আসে। আমি বলি আমার আব্বা তোমার ঘরে আসে মানে? ও বলে প্রতিদিন তোমার আব্বা, আজকে প্রায় আমাকে আজকে প্রায় 1 বছরের উপর উনি আমাকে প্রতিনিয়ত আমার ঘরে আসে, আমার সাথে এই খারাপ কাজগুলো উনি করে। আমি কি করবো, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি তোমাকে বলি নাই, কিন্তু আজকে আমি আর না বলে থাকতে পারতেছি না, আমারও তো শরীরে, আমি আর মেনে নিতে পারতেছিলাম না। আমার আব্বা একজন মসজিদের ইমাম, আর আমি আমার বাবাকে প্রথম থেকে চিনি, বাবা কোনোদিনই এমন হতে পারে না। কিন্তু ওর কথাগুলো শুনে তখন আমার এত কষ্ট লাগে, আমি 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 আসলে ভাষায় বুঝাইতে পারবো না যে আমি এতটা ভেঙে পড়ি, এতটা কষ্ট পাই যে আমি তারে বলি যে তুমি এগুলো কী বলতে আসো? বলে হ্যাঁ আমি যা বলতেছি সব সত্য বলতেছি, তোমার যদি বিশ্বাস নয় আশেপাশের অনেক মানুষজন আছে, তুমি তাদের সাথে এসে কথা বললে তুমি ব্যাপারগুলো বুঝতে পারবা। আমার মনে তখন এক পৃথিবী কষ্ট লাগে। আমি আমার বাবাকে ফোন করে কিছুই বলি না, শুধু মাকে বলি, মাকে একটু ধারণা দিই, তাও পুরোপুরি বলি না, শুধু বলি যে মা কোনো প্রবলেম হয় কি না আমার বউয়ের সাথে আমার আব্বার। বললেন না কোনো প্রবলেম নেই, তো তা তো ঠিকই আছে। তো ও আমাকে প্রতিদিন ফোন দিয়ে বলে যে এই ঘটনা, তোমার আব্বা এরকম আসে, তোমার আব্বা এরকম আসে, সবসময় আমাকে বলে। তো আমি বলি এবার আমি আর থাকবো না। আমি চিন্তা ভাবনা করি যে না আমার এখানে থাকাই চলবে না, আমি দোকানটা বিক্রি করে দিয়ে আমি বাংলাদেশে চলে যাই কন্টিনিউ। অ্যান্ড যাওয়ার পরে আমি তখন হচ্ছে বাংলাদেশে থাকি, আমার ওয়াইফকে নিয়ে আমি থাকি। কিন্তু আমার ওয়াইফ বলে যে সে নাকি বাইরে গেলে আমার আব্বা তাকে বিভিন্ন নোংরা কথা বলে, বিভিন্ন খারাপ কথা বলে। তো এরকম করতে করতে চলতে একদিন আমি আমার শ্বশুর বাড়িতে যাবেন, আমার শ্বশুর অসুস্থ হয়ে যায়, আমি আমার শ্বশুরকে দেখতে যাই। সেদিন রাত মেবি 11টার মতো বাজে। ও আমাকে ফোন দিয়ে চিল্লাফিল্লা করতেছে, আমাকে গালাগালি করতেছে যে তুমি এখন বাসায় আসো। তো আমি দৌড়ে বাসায় আসার পরেও আমাকে বলে যে তোমার আব্বা এই মাত্র আমার রুম থেকে গেছে। তখন আমার মেয়েটা একটু করে কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে। তখন বলে যে তুমি বিশ্বাস করো তো, আমার মেয়েটাকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো। তখন আমি বললাম যে মামুনি তোমার, ও আচ্ছা আমার মেয়ের নাম রাখছিলাম লিমা। আমি বলি লিমা তোমার দাদাভাই কি তোমার আম্মুর এখানে আসছিল? বলে হ্যাঁ আসছিল, দাদাভাই আম্মুকে অনেক মারছে, এরকম করে বলে। তখন আমি বিশ্বাস করে ফেলি যে হ্যাঁ আমার আব্বা এটা করছে। তখন আমি দর থেকে বের হয়ে আমার আব্বার কলার চাইপা ধরে, রাতের বেলায় কলার চাইপা ধরে আব্বা বসে আছে, নামাজের বিছানায় আব্বা বসে আছে। আমার আব্বা রাত 11টা-12টা পর্যন্ত এরকম বসে থাকতো। তো আমি বলি যে আপনি এখানে হাজি সাহেবের মতো বসে থাকলে লাভ নেই, আপনি যে কত বড় লুচ্ছেন এটা আমার জানা হয়ে গেছে। এটা বলে আমার আব্বা তখন মানে বয়স্ক মানুষ, আমি তার কলার চাইপা ধরি। তখন আব্বা চিল্লাফিল্লা করা, মা চিল্লাফিল্লা করা, আশেপাশে থেকে মানুষ আসে। তো আমাদের বাসার সামনে ছিল কমিশনারের বাসা, তখন কমিশনারও আসে, আইসা জিজ্ঞেস করে কী হয়েছে। আমি তখন সবার কাছে বলি যে এই ঘটনা উনি আমার সাথে এগুলো করে। তখন ওই কমিশনার বলতেছে ঠিক আছে আমরা একটা কাজ করি, আমরা একটা এখানে বসার পর আমরা একটা সিদ্ধান্ত নিই, কালকে সকালে তুমি তোমার ওয়াইফ বসো, আমরা একই ঘরে আসবো। তো এটা বলে আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমি তো আর কিছু জানি না, রাতের বেলা ঘুমিয়ে থাকি। সকালবেলা দেখি আমার শ্বশুরবাড়ি থেকে অনেক লোক আসছে, লাইক 10-15 জন আমার শ্বশুরবাড়ি থেকে আসছে। আমি তখন আমার বউকে বলি যে আমার শ্বশুরবাড়ি থেকে এত লোক কেন আসছে? ও বলে আসবে না মানে তোমার আব্বা এরকম করতেছে, এগুলোর একটা বিচার হওয়া দরকার না? আমি ফোন করে ওর চাচা, জেঠু, তারপরে খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মানে ওর আত্মীয় স্বজন সবাই চলে আসছে। এবং আমার গ্রামের আমাদের হচ্ছে, আমি তো যেখানে থাকতাম, আমি তখন শহরের বাড়িতেই থাকি, শহরের আশেপাশের যত মুরব্বি আছে সবাই চলে আসছে, এসে সবার সামনে দরবার বসছে। এখন আমি কিন্তু আসলে এরকমটা চাচ্ছিলাম না, যেরকম দরবার হোক এটা আমি চাচ্ছিলাম না, কিন্তু আমার বউ এই ব্যাপারগুলো করে ফেলছে। আমার বউ সবাইকে গিয়া ডেকে নিয়ে আসছে। তো যাই হোক, দরবারের সময় সবার কথা মানলো, সবার কথা শুনলো, কিন্তু আমার পিচ্ছি মেয়েটাকে আবারও জিজ্ঞেস করা হয়েছে। আমাদের কমিশনার শ্রদ্ধেয় উনি আসলে ওনাকে জিজ্ঞেস করা, উনি আমার মেয়েটাকে যখন জিজ্ঞেস করছেন, আমার মেয়েটা সবার সামনে জবানবন্দি দিয়েছে যে হ্যাঁ দাদা ওর মাঝে ওর আম্মার ঘরে আসতো। ওই মেয়েটা যা বলছে সবাই বিশ্বাস করছে, কারণ তো ছোটো মানুষ, তো আর মিথ্যে বলতে পারে না। এখন এটা বলার পরে রাতে সবাই আমার ওয়াইফকে বলতেছে যে বলতেছে তুই তোর বউ নিয়ে আলাদা থাক, তোর আব্বা আম্মার সাথে থাকিস না। তখন আমি কী করি, আমার বউ নিয়ে আমি সেদিন বিকেলবেলা হচ্ছে আমি আমার বউ নিয়ে চলে আসি।
আসে, কাপড় চোপড় নিয়ে আমার বউকে নিয়ে আমি চলে আসি। আমি যখন আমার বউটাকে নিয়ে চলে আসি, আমার দাদা মানে আমার বাবা আমার মেয়েটাকে ধরে প্রচুর কান্না করেছিল, প্রচুর চুমু দিয়েছে, আদর করেছে। আমার বাবা একটা বারের জন্য তার মনে এই জিনিসটা নাই যে আজকে সকালবেলা এই মেয়েটাই, এই ছোট্ট মেয়েটাই তার বিপক্ষে কথা বলছিল। আমার আব্বা কোনো কিছু না শুনে পিচ্ছিটাকে অনেক আদর করলো, আমার মেয়েটাকে লিমাকে অনেক আদর করলো, আদর করে দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরে আমি শ্বশুরবাড়িতে চলে আসলাম। রাত আনুমানিক প্রায় 11টার মতো বাজে। আমার মা আমার নাম্বারে ফোন দিয়ে হাউ মাউ করে চিল্লাচিল্লি করতেছে। আমি জিজ্ঞেস করতেছি, মা কাঁদতেছো কেন, কী হয়েছে আমার বলো। মা কোনো কথাই বলে না, শুধু চিল্লাচিল্লি করতেছে, খুব জোরে জোরে কাঁদতেছে। তখন আমি বুঝে উঠতে পারতেছিলাম না যে কী হয়েছে। আমি বলি যে মা তুমি আমার কাছে বলো না কী হয়েছে। কোনো কথা বলতে পারে না। তারপর মার কোনো কথা বলে না, অনেকক্ষণ মার কোনো কথা বলে না। জাস্ট এবার আমি আশেপাশে চিল্লাচিল্লি শব্দ শুনতে পাচ্ছি, এরকম করে মানুষ চিল্লাচিল্লি করতেছে। তো কেউ একজন ফোনটা আবার ধরার পর আমি জিজ্ঞেস করেছি কী হয়েছে। তখন আমাকে বলে, একজনের ফোনটা ধরে বলতেছে যে আপনি কে বলতেছেন। তখন আমি বলতেছি, আরে ভাই আমি সুমন বলতেছি, আমি সুমন। পর বলতেছে, আচ্ছা সুমন ভাই। তখন বললো যে আমার নাম চরণ। আমি বলি চরণ হচ্ছে আমাদের পাশের বিল্ডিংয়ের একটা ছেলে। ও বলে, ভাই আমি চরণ বলতেছি, আপনার আব্বা গলায় ফাঁসি দিছে। আমি বলি, আব্বা ফাঁসি দিছে মানে? বলে আপনার আব্বা ফাঁসি দিয়ে মারা গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। তখন আমি দৌড়ে আমার আর বউকেও কিছু বলি না, বাচ্চাকেও কিছু বলি না। রাতের বেলা আমি দৌড়ে তাড়াতাড়ি, আমার হুন্ডা ছিল, হুন্ডা টান দিয়ে আমি বাসায় আসি। বাসার সামনে আসার পর দেখি পুলিশও চলে আসছে। এর মাঝে পুলিশ আসছে, অনেক মানুষ। তো আব্বাকে পাশির থেকে নামানো হলো না, মানে আব্বাকে শোয়ে রাখছে। বাট আমি যখনই আব্বার লাশটা ধরতে গেছিলাম তখন আমার মা আমাকে ধরতে দেয় না। এই কান্নাকাটির এক পর্যায়ে আমার বড়াপু চলে আসছে। বড়াপু আসার পরে কেউ আমাকে আব্বার লাশটা ধরতে দেয় না। আমি যতই আব্বার লাশের কাছে যেতে চাই, কেউ আমাকে আব্বার লাশটা ধরতে দেয় না। আমি আমার বউকে ফোন করে বলি যে আমার বাবা মারা গেছে। আমার বউয়ের কোনো ফিলিংস না, ও কিছুই বলে না। ও শুধু বলে যে যাবার সে তো চলেই যাবে, তাকে কি আর ধরে রাখা যাবে। আমি তখন মনে প্রচণ্ড পরিমাণ কষ্ট পাই। আমি আসলে বুঝাইতে পারবো না যে আমি কতটা কষ্ট পাই। আমি আমার আব্বার শেষ মুখটা আমাকে কেউ দেখতে দেয় নাই। আমার বোন, আমার মা আমাকে ধরে রাখছে। আমি শত চেষ্টা করেছি আমার আব্বার লাস্টবারের মতো আমার আব্বার মুখটা দেখার জন্য, তারা আমাকে দেখতে দেয় না। এবং আমার মা সবার সামনে দাঁড়ায় বলছে, আমার এই ছেলে যাতে আমার স্বামীর কবরে মাটি না দেয়, আমার আব্বার কবরে আমাকে মাটি দিতে দেয় নাই। সবাই যখন চলে গেল, রাতের বেলায় আব্বার কবরটাকে জড়িয়ে ধরে আমি ইচ্ছা মতো কাঁদলাম। আমাদের তো সেই দিন ছিল যেদিন আমি আর বাবা একসাথে পান বিক্রি করতাম। আমাদের তো সেই দিনটা ছিল যেদিন বাবা আমারে বলতো যে বাবারে তুই দোকানটা দেখ, আমি মাগরিবের নামাজটা পড়ে আসি। আমার তো সেই দিনটাও ছিল যেদিন সাইকেলের পিছনে করে আমরা পান সুপারি বাজারে নিয়ে বিক্রি করতাম। আজ আমার বিল্ডিং হয়েছে, আমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আমার টাকা পয়সা হয়েছে, কিন্তু আমার সেই বাবাটাকে তো আমি হারিয়ে ফেললাম। আমার মনে তখন প্রচণ্ড কষ্ট থাকে। আমি রাতের বেলায় যখন সবাই আমার আব্বাকে কবর দিয়ে চলে গেছে, কবরটাকে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কাঁদলাম। সারা রাত আমি আমার আব্বার কবরের কাছে ছিলাম। সকালবেলা আমি কবরস্থান থেকে বাসায় আসি, মানে আমার শ্বশুর বাড়িতে যাই। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমার ওয়াইফ, আমার শ্বশুর, শাশুড়ি সবাই আমার সাথে কেমন জানে কথা বলে। তা আমার খুবই কষ্ট লাগে এইটা, না হয় আমার সাথে যা হবার তা হয়েছে। আমার শ্বশুর আমার আব্বাকে মাটি দিতে আসে না। আমার আব্বার বিচার করার জন্য ওই গ্রাম থেকে 15 জন 20 জন মানুষ চলে আসছে, অথচ আমার আব্বা মারা গেছে। আমার আব্বাকে মাটি দেওয়ার জন্য আমার শ্বশুর বাড়ি থেকে একটা লোকও আসে নাই। এটা নিয়ে তার সাথে আমার প্রচুর রাগারাগি হয় আমার শ্বশুরের সাথে। তখন আমার বউয়ের সাথে আমার একটু ঝগড়া হয়, কন্টিনিউ ঝগড়া হয়। এভাবে ঝগড়া হতে একদিন ওরা গ্রামে, তখন কিন্তু তারা গ্রামে থাকে, আমার শ্বশুর শাশুড়ি সবাই গ্রামে থাকে। তো গ্রামের একজন মহিলা, ওনাকে সবাই জিন্নুতের মা বলে ডাকে। তো জিন্নুতের মা একদিন আমাকে বলতেছে যে সুমন সাহেব এদিকে আসেন। উনি কিন্তু আমার শাশুড়ি হয়। তো পরে বলতেছে যে আপনার বউ তো অনেক ভালো মানুষ জানেন। আমি বলি কি ভালো মানুষ? পরে বলতেছে সারা দুনিয়াটারে নাচাই খাইতেছে, দুনিয়ার পোলাপানের সাথে রাতের বেলায় ঘুরে বেড়ায়, আপনি এগুলো দেখেন না? আমি বলি আম্মা এগুলো কী বলতেছেন? যে দেখি না, মানে অবশ্যই দেখি, আমার বউ এরকম করবে কেন? পরে বলতেছে জামাই তো একটা ছেড়ে আরেকটা ধরছে, এখনও তার স্বাদ মিটে না, এখনও সে অন্য পোলাদের সাথে এরকম টাঙ্কি মেরে বেড়ায়। আমার ছেলেটার মাথাটাও খাইছে। তখন আমি ওনাকে বলি যে আমি আম্মা করে রেখে, আম্মা এগুলো কী বলেন? মানে পরে বলতেছে আগে স্বামী, আমি বলতেছে আগের স্বামী মানি। পরে বলে কেন, ওর আগে স্বামী ছিল না? প্রাইমারি স্কুলের মাস্টার, ওই পোলারে ছাইরে তো তোমারই বিয়ে করছে। তখন আমি বললাম যে ওর আগে স্বামী ছিল? বলে হ্যাঁ স্বামী ছিল, গ্রামের সব মানুষই তো জানে। এরপর থেকে আমাদের গ্রামেই থাকতেছি, বাট তদন্ত করতেছি, যারা জিজ্ঞেস করি সেই বলে হ্যাঁ ওর স্বামী ছিল, এবং ওর স্বামীকে সবাই চেনে, ওর স্বামী নাকি এখনও আছে। তো কোনো এক মারফত আমি ওনার কাছ থেকে মানে যেই জিন্নুতের মায়ের কাছ থেকে ওর আগের স্বামীর ঠিকানা নিয়ে আমি ওর স্বামীর সাথে দেখা করি, রতন সাহেবের সাথে দেখা করি। যথেষ্ট ভালো মানুষ ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল।
অত্যন্ত ভালো মানুষ ছিল। আমি জানতে পারি যে উনি আসলে ছাড়াছাড়ি হয়ে যায়, মানে ওনার সাথে অনেক ঝামেলা টামেলা করে ওনাকে ডিভোর্স, ও উল্টা হচ্ছে ওনাকে ডিভোর্স দিয়ে চলে আসে। তখন আমি এই ব্যাপারগুলো আমার বউকে কিছুই বলি না, কারণ সাংসারিক জীবনে এভাবে চলতে দেওয়া যায় না। আমি চিন্তা করলাম এভাবে চলতে থাকলে একটা সময় আমি আর গ্রামে টিকতে পারবো না, কারণ গ্রামের সবাই আমাকে বিভিন্ন কথা বলে, আমার বউকে আমি সহ্য করতে পারতেছি না। আমি আমার বউ আর আমার বাচ্চাকে নিয়ে তারপর আবার শহরে চলে আসি। শহরে আমি তখন আর আমার বাড়িতে যাই না, আমার বাড়িটা কিন্তু সম্পূর্ণ খালি থাকে। আমার বড় বোন আমার মাকে নিয়ে যায়, বাবাকে মাটি দেওয়ার পরে আমার বড় বোন আমার মাকে নিয়ে যায় বড় বোনের বাড়িতে। তখন আমি গিয়ে আমার বাসায় উঠি, আমার বাসায় তখন কেউ থাকে না, আমি আর আমার ওয়াইফ আমার বাচ্চা গিয়ে বাসায় উঠি। এভাবে যেতে যেতে 4-5 মাসের মতো একদিন আমি আমার বউকে বলতেছি যে আমার মেয়েটাকে স্কুলে দিয়ে, আমি সবসময় স্কুলে দিয়ে আসি। আমি একটা দোকান দিয়েছিলাম, একটা মুদির দোকান দিয়েছিলাম শহরে ময়মনসিংহেই। তো আমি আমার বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসি, বিকেলবেলা আমার বউ হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে আনে। তো আমি দোকানে, আমার বউ আমাকে বিকেলে কল দিয়ে বলতেছে যে তুমি কি হচ্ছে লিমারে নিয়ে গেছো? আমি বললাম না, আমি লিমারে নিয়ে যাবো, লিমা তো স্কুলে নাই। আমি বললাম কী বলো লিমা স্কুলে নাই? পরে বলে হ্যাঁ লিমা তো স্কুলে নাই। তখন আমি যাই হচ্ছে টিচারদেরকে জিজ্ঞেস করে, পরে বলে সব স্টুডেন্টটা বের হয়েছে, লিমাও তো বের হয়েছে। তো লিমা কোথায় গেছে আমরা জানি না। তখন আমি স্টুডেন্টদের জিজ্ঞেস করি যে লিমা কোথায়? পরে বলে সব স্টুডেন্ট বাইরে গেছে, লিমা বাইরে ছিল, এখন কোথায় গেছে তা তো বলতে পারি না। স্কুলে সিসি ক্যামেরা ছিল, ওই সিসি ক্যামেরা পর্যন্ত চেক করলাম, ও বাইরে হাইটে আসছে, তারপর থেকে ও কোথায় গেছে কেউ আর বলতে পারি না। মানে আমি জাস্ট দেখলাম যে সিসি ক্যামেরা এরকম ছিল যে একটা লোক আসছে, একটা লোক এসে ওর সাথে কথা বলতে বলতে বাইরে গেছে, বাট লোকটার মুখে এরকম মাস্ক পরা ছিল, ক্যাপ ছিল, কিছু না যায় না। তো যাই হোক, আমি বুঝতে পারতেছিলাম না যে কী করা যায়। আমার বউ আমাকে ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে আমরা বলতেছে যে রাতের বেলাও আমাকে বলতেছে ঠান্ডা মাথায় চিন্তা করে কী করা যায়, রাগারাগি করো না। ঠিক ওই টাইমে আমাদের মোবাইলে একটা কল আসে, কল আসার পর আমি কলটা রিসিভ করার পরে একজন ভদ্রলোক কলটা রিসিভ করে বলতেছে যে আপনার মেয়ে আমার কাছে আছে। তখন আমি বলছি যে আমার মেয়ে আপনার কাছে আছে? মানে পরে বলে হ্যাঁ আমার কাছে আছে, আমরা তাকে কিডন্যাপ করেছি, আপনি হচ্ছে 50 লাখ টাকা দিবেন, তাকে ছেড়ে দিব। আমি বলি 50 লাখ টাকা এখন আমি কোথায় পাবো? 50 লাখ টাকা দিলে আমার মেয়েকে ছেড়ে দেবেন? বলে হ্যাঁ 50 লাখ টাকা দিলে আপনার মেয়েকে আমরা ছেড়ে দেবো, আপনার মেয়ের 50 লাখ টাকা লাগবে। এটা বলে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, ফাইন ঠিক আছে। আমি তখন আমার বউকে বলি যে কী করা যায় বলো তো, এখন আমি কী করব? আমি পুলিশের আশ্রয় নিব। আমি যখন পুলিশের আশ্রয় নিতে যাই তখন আমার বউ আমাকে পুলিশের আশ্রয় নিতে দেন। আমার বউ এরকম মানে বিষের বোতল হাতে নেই যে তুমি পুলিশের কাছে যাবো, আমি বিষ খাবো, কারণ পুলিশের কাছে গেলেই তারা আমার মেয়েটাকে মেরে ফেলবে, আমার মেয়েটাকে তারা বাঁচতে দিবে না, তুমি যেভাবে হোক আমার মেয়েকে বাঁচিয়ে আনো। তখন আমি চিন্তা করতেছি, আমি ওই নাম্বারে আবারও কল দিই, বাট ওরা আমার কল আর যাচ্ছে না ওদের নাম্বারে। সকালবেলা ওরা আমাকে আবারও কল দিই, কিডন্যাপার কল দিয়ে বলে যে আপনার মেয়েকে আজকে বিকেল 5টার মধ্যে যদি টাকা দিতে না পারেন তাহলে আপনার মেয়ের লাশ পাবেন, অমুক জায়গায় আপনার মেয়ের লাশটাকে পাওয়া যাবে। আমি না কোনো পুলিশের আশ্রয় নিতে পারতেছি, কারোর সাথে কোনো কথা বলতে পারতেছি না। আমার বউ খালি একটা কথাই বলে যে টাকা জোগাড় করো। তখন আমি আর আমার বউ হচ্ছে আমাদের বাসার সামনে যে কমিশনার আছে সেই কমিশনারের কাছে যাই, গিয়ে আমি ওনার কাছ থেকে আমার বাড়িটা দিই। আমি বলি যে আমার বাড়িটা আপনার কাছে বন্ধক দিলাম, বাড়িটা ওনার কাছে বন্ধক রেখে আমি 50 লাখ টাকা লই। 50 লাখ টাকা লই, বাড়ির দাম হয়তো খুব বেশি হইলে 80 থেকে 90 লাখ টাকা হবে, এর বেশি কিন্তু হবে না, কারণ এটা মোমোশনাল সিটি, এটা খুব বড় ধরনের সিটি না। তো এরপর উনি টাকা দিতে চায় না, আমি ওনাকে ওর অনেকগুলো স্টাম্প দিয়ে অনেক কষ্টে পর ওনার কাছ থেকে টাকা, উনি জিজ্ঞেস করে টাকা কেন, আমার বউ বলতে দেয় না, যার জন্য আমি বলি না। টাকাগুলো আনার পরে আমি আমার বউ হচ্ছে একসাথে টাকাগুলো নিয়ে যায়। ওরা আমাকে যেখানে যাইতে বললো ওখানে যাই, ওখানে যাওয়ার পর বলো যে আপনাকে দেখতে পারতেছি, আপনি ব্যাগটা রাখেন, ব্যাগটা রেখে আপনি চলে আসেন। না, আমি টাকার ব্যাগটা ওখানে রাখার পরে পিছনে আসার পরে ওরা বলে যে আপনার মেয়ে সামনে আছে, সামনে যান। আমি কোনো পুলিশের আশ্রয় নিতে পারতেছি না, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমার বউ কারোর সাথে আমাকে যোগাযোগ করতে দেয় না। আমি আরেকটু সামনে যাওয়ার পরে দেখি যে না, আমার মেয়ে নাই। আমি তখন ওই নাম্বার আবার কল দিই, নাম্বার বন্ধ। তখন আমি আবারও সামনে ফিরে এসে দেখি যে ব্যাগটা নাই, টাকার ব্যাগটা নাই। তখন আমি ওখানে ঢুলে পড়ে যাওয়ার পরে আমার বউ কীভাবে আমাকে বাসায় আনে আমি জানি না। বাসায় আনার পর আমার জ্ঞান ফিরে, আমি বলতেছি চাই টাকা তো চলে গেল, এখন আমি কী করবো? আমি আমার টাকা কোথায় পাবো? আর মেয়েও তো চলে গেল। আমি পাগলের মতো হয়ে যায়, মাথা এরকম করতে থাকি। আমার বউ আমাকে বলে যে তুমি কান্নাকাটি করো না, যেভাবেই হোক আমার মেয়েকে আমাকে ফিরে আনতে হবে। আমি তখন আমার বউর সাথে রাগারাগি করি যে অ্যাটলিস্ট আমি থানায় যাই, পুলিশের আশ্রয় নিই, বাট সে আমাকে কোনোভাবেই পুলিশের কাছে যেতে দেয় না। আমি যত বলি পুলিশের কাছে যাবো তত আমাকে ধরে রাখে যে না, পুলিশের কাছে যাওয়া যাবে না, কারণ পুলিশের কাছে গেলেই তারা মেয়েটাকে মেরে ফেলবে। এভাবে যেতে শেষ পর্যন্ত আমি কী করলাম, ওরা আমাকে আবারও ফোন দিয়ে বলতেছে যে টাকা পাইছি কিন্তু আরও টাকা লাগবে, এভাবে টাকা দিব না। আমি বললাম যে আরও কত লাগবে? পরে আরও 50 লাখ টাকা লাগবে।
আমি বলি যে আরও 50 লাখ টাকা মানে আমার পক্ষে 50 পাইয়ে দেওয়া সম্ভব না, আমি এখনই থানায় যাবো, তোদের নামে মামলা করবো, এই করবো। তখন ওরা বলতেছে যে ঠিক আছে তাহলে তোর মেয়ের লাশ পাবি, কোনো সমস্যা নাই, লাশ ওখানে গলা কাটা লাশ দিয়ে যাবে, যা তোর যেহেতু এতই প্রবলেম তুই 20 লাখ টাকা দে, 20 লাখ টাকা দিলে আমরা তোকে মেয়ে দিয়ে দেবো। 20 লাখ টাকা, আমি বলি যে কী গ্যারান্টি আছে 20 লাখ টাকা দিলে তোর আমার মেয়ে দিয়ে দিবি? তখন ওরা বলে যে দিয়ে দিব। তখন আমি আমার বউকে বলি যে ওরা যে বলে দিয়ে দিবি কী গ্যারান্টি আছে, চলো আমরা পুলিশের আশ্রয় নিই। কিন্তু আমার বউ আমাকে পুলিশের কাছে যাইতে দেয় না, কোনোভাবেই দেয় না। আমি প্রচুর কান্নাকাটি করি, তখন আমার বউ কমিশনারকে নিয়ে আসে আমাদের বাসায়। আইনা কমিশনারকে কী বলে আমি জানি না, কমিশনার আমাকে বলে যে আপনি একটা কাজ করেন, বাড়িটা আমার নামে লিখে দেন, আমি আপনাকে 20 লাখ টাকা দিই, আপনি যেহেতু বিপদে পড়ছেন। আমি তখন আমার বউকে জিজ্ঞেস করি কী হইলো কমিশনার, তুমি কী বলছো? পরে বলে যা বলা তা বলছি, তুমি একটা কাজ করো, উনি বলছে যা বলছে তাই করো। আমি বলি আমার বাড়িটার দাম কি 70 লাখ? আমার বাড়িটার দাম তো অনেক টাকা হবে। তখন সে আমাকে বলে যে আপাতত তুমি এখন টাকা কোথায় পাবা, কে তোমাকে টাকা দিবে, তুমি এখন যেটা বলছি তুমি সেটাই করো। তখন আমি আমার বাড়িটা ওই কমিশনারের নামে লিখে দিই। লিখে দেওয়ার পরে উনি আমাকে আরও 20 লাখ টাকা দেয়। 20 লাখ টাকা উনি আমাকে টোটাল 25 লাখ টাকা দেয়। 25 লাখ টাকা দেওয়ার পরে 5 লাখ টাকা আমি বাসায় রেখে 20 লাখ টাকা লয়ে যাই সেম আগের জায়গায়। মানে আমি যেন মোমের পুতুল, আমি যেন টেলিভিশন, আমার বউ যেন রিমোট। আমার বউ যেভাবে ঘুরাইতেছে আমি সেভাবেই ঘুরতেছি, আর লোকরা যেভাবে করতেছে আমি সেভাবেই করতেছি। আমি টাকাগুলো রেখে পিছনে আসি। আসার পরে আমি আমার মামুনিকে দেখতে পাই, আমার মেয়েটাকে দেখতে পেয়ে আমার কলিজাটা এত ভরে যায়। আর মেয়েটাকে আমি বুকে ঝরাইয়া ধরে চুমু দিয়ে আদর করে আমি তার ঘরে নিয়ে যাই। ঘরে নিয়ে যাওয়ার পরে আমি আমার মেয়েটাকে প্রচণ্ড আদর করে, মেয়েটাকে পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যেন আমার আর বাড়ির জন্য কষ্ট লাগতেছে না, টাকার জন্য কষ্ট লাগতেছে না। তখন কমিশনার আমাকে বলে যে 15 দিনের ভিতর আপনি বাড়ি ছেড়ে দেন, কারণ বাড়ি আপনি আমার নামে লিখে দিয়েছেন। আমি তখন কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। আমি যে বাড়িটার মুখের দিকে একবার তাকাই, আমার মেয়েটার মুখের দিকে একবার তাকাই। ময়মনসিংহের যারা আছে তারা হয়তো অনেকে আমার এই স্টোরিটা জানে। ময়মনসিংহ শহরে অনেক মানুষকে আমি আমার এই কথাগুলো বলেছিলাম। তো যাই হোক, পরে আমি চিন্তা করলাম যে আমি তো একটা পানের দোকানদার ছিলাম, পানের দোকানদার থেকে আমি আজকে এত বড় বাড়ি বানাইলাম। যাক আমার বাড়ি চলে গেছে, আমি তো আমার মেয়েটাকে পাইছি। আমার মেয়েটাকে বুকে করে নিয়ে আমি ওখান থেকে চলে আসি। চলে আসার পর আমি একটা বাসা ভাড়া নিয়ে আমি বাসা ভাড়ায় থাকতে শুরু করি। তো একদিন আমার শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো লোক আসে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বউ বলে যে আমার আব্বার শ্বশুরবাড়ি থেকে কিছু লোক দাবার দাও। সে কেন বলে আমি জানি না। আমি আমার শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো লোক দাওয়াত দিই। দাওয়াত দেওয়ার পর শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো লোক আসে। অনেকগুলো লোক আসার পরে সেখানে আমার মেয়েটা হঠাৎ করে মানে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। তাই আমি বলতেছি মামুনি কাঁদতেছো কেন, কী হয়েছে? ও হাউমাউ করে আমার জড়ায় ধরে ধরে কাঁদতেছে হঠাৎ করে এতগুলো মানুষের সামনে। আমি বলি মামুনি কেন কাঁদতেছো, কী হয়েছে? পরে বলো ওইটা রাখো, সেটা আমার মারবে এরকম দেখাইতেছে একটা ছেলেকে। তখন আমি বলি যে না মারবে না। পরে বলে আব্বু আমাকে একবার নিয়ে গেছিলো, আমাকে নিয়ে অনেক মারছে। তা আমি তখন এই ব্যাপারগুলো, তখন বাসার মধ্যে অনেক মেহমান, আমার বউ কেন তাদেরকে ইনভাইট করে আমি সেটাও জানি না, কিন্তু হঠাৎ করে ওদেরকে ইনভাইট করে সবাইকে, ওর আব্বা আম্মা আত্মীয় স্বজন সবাইকে। তো আমার মায়ের সাথে কিন্তু আমার আর কোনো যোগাযোগ নেই। এইভাবে রাতের বেলায় খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় সবাই চলে গেলাম। আমি রাতের বেলায় বসে বসে চিন্তা করতেছি যে আমার মেয়েটা কী বললো কথাটা আমি বুঝতে পারতেছি না। তখন আমার ওয়াইফ ঘুমিয়ে গেছে, রাত মেবি আনুমানিক 1টার মতো বাজে। তখন আমি আমার মেয়েটাকে কোলে নিলাম, ও ঘুমের মধ্যে কোলে নিয়ে আমি ওকে বাইরে নিয়ে আমি ওকে ছাদের উপরে নিয়ে গেলাম। ছাদের উপরে নিয়ে আমি জিজ্ঞেস করলাম যে মামুনি তুমি যে বলছিলে যে একটা লোককে দেখছো সে তোমাকে অনেক মারছে, এই লোকটাকে তুমি কীভাবে চেনো আমাকে বলো তো? তখন সে আমাকে বলেছে আব্বু এই লোকটা আমাকে স্কুলে আইসা বলছিল যে আমার আম্মু নাকি বাইরে দাঁড়ায় আছে, এটা বলে এই লোকটা আমাকে স্কুল থেকে বের করে এই লোকটা আমাকে নিয়ে গেছে। আমি বলি এই লোকটা তোমাকে নিয়ে গেছে মানে এই লোকটা? পরে বলে হ্যাঁ আব্বু এই লোকটাই হচ্ছে আমাকে নিয়ে গেছিলো, এই লোকটা আমাকে নিয়ে আমাকে আটকায় রাখছিল, 2 দিন আটকায় রাখছিল আব্বু, আমাকে অনেক মারছে, দেখো আমাকে পিঠে মারছে, হাতে মারছে, ওগুলো দেখায়। তো আমি জানি যে এই লোকটা তো ছিল হচ্ছে আমার ওয়াইফের দূর সম্পর্কের একটা ছেলে আত্মীয়। তখন আমার মাথায় জিনিসটা ক্লিয়ার হয়েছে যে এইটার মাঝে আমার ওয়াইফ জড়িত আছে, আমার বউ এরই মাঝে জড়িত আছে। তো আমি কোনো কিছু না বলে আমি আমার বউয়ের কাছে যাই। আমার বউয়ের কাছে গিয়ে আমি ওরকম থেকে জাগাই আমি জিজ্ঞেস করি যে আচ্ছা আমার মেয়ে যে কথাগুলো বলতেছে মেয়েকে জিজ্ঞেস করো তো। তখন আমার মেয়েকে বলে যে কী বলছে মেয়ে? আমি বলি আমার মেয়ে বলছে এরকম এখানে যারা মেহমান ছিল তাদের মাঝে হলুদ গেঞ্জি পরা যে ছেলেটা ছিল সে নাকি আমার মেয়েকে কিডন্যাপ করছে। তখন ও ঘুম থেকে উঠে আমার মেয়েকে ইচ্ছা মতো আমার সামনে লাইটটায় থাপড়ায় বলে যে একটা বাচ্চা মেয়ে কোনো কিছু বললেই সেটা মানতে হবে, একটা বাচ্চা মেয়ের কথাই তোমাকে শুনতে হবে, ও কি বলে না বলে তার কোনো ঠিক আছে? আমি তখন বলছিলাম শোনো এই বাচ্চা মেয়েটার কথাই কিন্তু আমার আব্বাকে আমি দোষী সাব্যস্ত করছিলাম, এই বাচ্চা মেয়েটার কথাই কিন্তু ওই কমিশনার আমার আব্বাকে জুতা দিয়ে মারতে গেছিল, এই বাচ্চা মেয়েটার কথাই কিন্তু আমার আব্বা ফাঁসি দিয়ে মরে গেছিল।
এটা বলে আমি আমার বউয়ের চুল চাইপা ধরে তারে অনেক ঘুষি টুসি লাথি মাথি মারি। ও চিল্লাচিল্লি করতে থাকে, বাসা থেকে বের হয়ে যায় ও হাউমা করে চিল্লাচিল্লি করে। রাতের বেলায় কমিশনারকে নিয়ে আসে, আমার বাড়ির সামনে যে কমিশনার, সেই কমিশনারকে নিয়ে আসে। কমিশনার আসে, সাথে সাথে পুলিশ নিয়ে আসে বলতেছে আমি নাকি নারী নির্যাতন করি, আমি নাকি মেয়েদেরকে মারি, এরকম করে আমাকে পুলিশের হাতে ধরায় দেয়, শপথ করে দেয়। পুলিশের হাতে শপথ করে দেওয়ার পরে আমাকে থানাতে নিয়ে যাওয়া হয়, বাট আমার পক্ষে কেউ নাই। আমি প্রায় ওখানে আমাকে 3 দিনের মতো পুলিশে রাখে। 3 দিন রাখার পরে বের হয়ে আমি আমার ওয়াইফের কাছে যাই, আমার শ্বশুর বাড়িতে যাই। আমার বউ আর আমাকে চিনে না, আমার মেয়েটাকে আমার কাছে আসতে দেয় না। আমি শ্বশুর বাড়িতে গেলেই আমার বউ আমাকে মারে, আমার শ্বশুর বাড়িতে গেলে আমার বউ আমাকে মারে, আমাকে বাসা থেকে বের করে দেয়, মারে, আমার উপরে অত্যাচার করে। আমি এভাবে সহ্য করতে না পারি আমি কমিশনারের কাছে যাই, যে কমিশনারকে বলেছি এই ঘটনা, আপনি আমার একটা বিচার করে দেন। তখন কমিশনার আমাকে বলে কিসের বিচার করবো, তোর বউ তোকে রাখতেছে না, আমার করার কি আছে। পরিশেষে আমাকে ওরা ঘর থেকে আমি আর কোনো জায়গায় কোনো আশ্রয় পাই না, কারো কাছে গিয়ে কোনো আশ্রয় পাই না। তখন আমি কি করব, কোথায় যাব? আমি বললাম যে আমার মেয়েটাকে আমাকে অ্যাটলিস্ট দিতে, আমি আমার মেয়েটাকে নিয়ে যাই। এভাবে যেতে যেতে প্রায় আরও 1 মাসের মতো যেতে, 1 মাস পরে আমার বউ একদিন আমাকে ফোন দিয়ে বলে যে আমাদের বাসায় আসো। তো বাসায় আসতে বলে আমি বাসায় যাই। যে ওর আব্বা আম্মা দুজনেই আছে, ও আছে, একজন উকিলও আছে। ও সবার সামনে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমাকে বলে এটা ডিভোর্স পেপার আমি সই করে দিয়েছি, তুমি সই করে দিয়ে দাও, কারণ তোমার সাথে আমার আর থাকা সম্ভব না। কারণ যে লোক তার বউকে বিশ্বাস করে না, তার বউয়ের গায়ে হাত তুলতে পারে, এই লোকের সাথে আমি আর থাকতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। তা আমি চিন্তা করি ঠিক আছে, সে যদি আমার উপর এতই অত্যাচার অবিচার করতেছে, আমি তার সাথে থাকবো না। আমি কাগজে সিগনেচার করে তাকে ছেড়ে দিয়ে চলে আসি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে তাকে ছেড়ে দিয়ে আসার পরে আমি একদিন আমার দোকানে বসে আছি। ও আমাদের যে কমিশনার ছিল, সেই কমিশনার একদিন আমার আইসা বলতেছে, দুপুরবেলা বলতেছে, ভাই আপনি কি আপনার বউরে ছাইড়া দিছেন? আমি বললাম যে মানে কমিশনারের খুব কাছের একজন লোক, ছোটো ভাই না, কমিশনারের কেমন জানি খুব ওই আত্মীয় টাইপের একটা লোক আর কি, সবসময় কমিশনারের সাথেই থাকে। ওনার নামটা আমি না বলি, উনি সবসময় থাকে কমিশনারের সাথে। উনি আমাকে এসে বলতেছে, ভাই সুমন ভাই আপনি কি আপনার বউরে ছাইড়া দিছেন? আমি বলি কেন আমি আমার বউরে ছাড়বো? পরে বলতেছে আপনার বউ দেখি যে সবসময় কমিশনারের সাথে শুয়ে থাকে। আমি বলি ভাই কী বলেন কমিশনারের সাথে? আমি কিন্তু তখনও তারা বলতেছি না যে আমি আমার বউকে ছেড়ে দিচ্ছি, আমি কিন্তু বলতেছি না, আমি কাউরেই বলি নাই, কারণ এটা লজ্জার ব্যাপার, আমি কারো কাছেই বলতেছি না। আমার মেয়েটা তখনও ওখানেই আছে। তখন আমি ভিতরভাবে সব কিছু ইনকোয়ারি করে আমি যেটা জানতে পারি, আমার মেয়েটা কিডন্যাপ হওয়ার পিছনে সম্পূর্ণ কমিশনারের ইন্ধন আছে। আমার কমিশনার এবং আমাদের এলাকার কমিশনার এবং আমার বউ মিলে আমার মেয়েটাকে কিডন্যাপ করছে। কমিশনার আমার কাছ থেকে বাড়িটা নিয়ে গেছে, আর টাকাগুলো আমার বউ নিয়ে গেছে। আইন, আদালত, জেলখানা, কত জায়গায় ঘুরেছি আমি। এই ব্যাপারগুলো কত এমপির কাছে জানাইছি, আমাদের এলাকার যিনি এমপি ছিল ওনাকে জানাইছি, আমি উপজেলা কমিশনারের কাছে জানাইছি, আমি সবার কাছে গেছি, সবার ধারে গেছি, শিয়াল কুকুরের মতো সবার কাছে অপমানিত হয়েছি। কেউ আমাকে বিন্দুমাত্র মূল্যায়ন করে নাই, কারো কাছ থেকে আমি বিন্দুমাত্র মূল্যায়ন পাই নাই। আপন ভাই আপনি মানুষের জীবনের গল্প বলেন, আপনার কাছে আমি আমার জীবনের গল্পটুকুন বলেছি। যদি আপনি পারেন আমার মেয়েটাকে আমার কাছে আইনা দেন ভাই। আমি আমার মেয়েটার জন্য আমার বাড়িটা এত কষ্ট করে ভাই, খুব কষ্ট করে টাকা জমাইছি, বাড়িটা আমি ছেড়ে দিয়েছি আমার মেয়েটার জন্য শুধুমাত্র। আপনি আমার মেয়েটাকে আমার কাছে আইনা দেন ভাই, আমার আর কিচ্ছু লাগবে না, আমার মেয়েটাকে নিয়ে আমি বাইচা থাকবো ভাই। আমি এখন আমার শ্বশুর বাড়ির ধারে ঘুরি, যদি আমার মেয়েটা দেয়। আমার মেয়েটা এখন আর আমার সাথে কথা বলে না ভাই, আমার মেয়েটাও এখন আর আমার সাথে কথা বলে না, আমার মেয়েটা আমার সাথে কথা বলে না। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি আমার মেয়েটাকে ওই দিন রাতের বেলায় আর একটা কথা জিজ্ঞেস করছিলাম। আমি ওই দিন রাতের বেলা আমার মেয়েটাকে আমি একটু জিজ্ঞেস করছিলাম যে মামুনি তুমি কি তোমার দাদুকে দেখছিলা, যে তোমার দাদু তোমার আম্মার কাছে আসে, এটা কি সত্য? তখন সে আমাকে বলেছিল যে না 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 আব্বু, আমার দাদু ভাই কিন্তু আম্মুর কাছে আসতো না, আম্মু আমাকে অনেক মারছে, আম্মু আমাকে যেটা শিখিয়ে দিতে বলছে আমি সেটাই বলছি। আমার ছোট্ট সেই সোনা বাবুটা আজকে অনেক বড় হয়েছে। আমার এই মেয়েটার জন্য আমি আমার বাড়িটা হারাইছি, আমার এই মেয়েটার কথায় আমি আমার জন্মদাতা পিতাকে হারাইছি। আমি আমার এই মেয়েটাকে নিয়ে পৃথিবীতে আর কয়টা দিন বাঁচতে চাই। আপনি যদি পারেন আমার মেয়েটাকে আমার কাছে এনে দেন ভাই, আপনার কাছে আর কিছুই চাই না। সম্মানিত
আচ্ছা দর্শক বন্ধুরা, গল্পটা যখন আমি হয়তো গল্পের মাঝে অনেক কিছু মিসিং হয়ে গেছে, ওনার সবগুলো কথা আমি আপনাদের কাছে বলতে পারি না, কারণ সময় অনেক হয়ে গেছে। স্টোরিটা ওনার আরও কিছু স্টোরি ছিল, আরও কিছু কথা ছিল ওনার ওয়াইফের সাথে, আমি কিন্তু একদম সংক্ষেপ করে আপনাদেরকে গল্পটা বলেছিলাম। এতে হয়তো যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন বুঝতে পারবেন, একদম মধ্যে থেকে দেখলে বা প্রথম থেকে দেখলে হয়তো বোঝা যাবে না। গল্পের সবগুলো কথা আসলে মানে একটা মানুষের পুরো জীবনের স্টোরিটা বলতে গেলে এত সময় আসলে একটা ভিডিওতে মেক করা সম্ভব না। তো যাই হোক, এখানে আমি সবসময় প্রতিটা স্টোরির মাঝে আমি একটা জিনিস স্পষ্ট দেখতে পাই, সেটা হচ্ছে যে যেই ভুলটা মানুষ সবচেয়ে বেশি করে, একদম সবচেয়ে বেশি যেই ভুলটা করে সেটা হচ্ছে একটা মানুষ বারবার আরেকটা মানুষকে প্রশ্রয় দিয়ে ফেলে। সে কিন্তু সেই মেয়েটা যে তার সাথে এত বড় প্রতারণা করছিল, এত বড় বেইমানি করছিল, করার পরেই সেই মেয়েটাকে আবারও তার জীবনে স্থান দিল। ডিয়ার ভিউয়ার্স, এই গল্প থেকে আমি আপনাকে শুধুমাত্র একটা কথাই বলবো যে আপনি 1 ঘন্টা ধরে স্টোরিটা শুনেছেন, এই 1 ঘন্টায় আপনি যেটা শিখছেন সেটা মনে রাখবেন। আমি বলি আপনি কী শিখেছেন। 1 ঘন্টা মনে রাখবেন, একটা মানুষকে আপনি আপনার জীবনে 1বার সুযোগ দিবেন, 2বার সুযোগ দিবেন, কিন্তু 3বার নয়। 3বার তাকে সুযোগ দিবেন। একটা মানুষ 1বার ভুল করতে পারে, 2বার ভুল করতে পারে, 3বার যদি সে সেম ভুলটা করে তার মানে সে শয়তান। আর শয়তানকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া ঠিক না। এই গল্প থেকে এই শিক্ষাটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনার ভবিষ্যতে, আপনার জীবনে কখনও আপনার জীবনটা কখনোই সুমনের মতো হবে না, বা সুমনের মতো কোনো খারাপ পর্যায়ে আপনি যাবেন না। এই জিনিসটা মনে রাখবেন। কোনো মানুষকে লাইফে যে আপনার কাছ থেকে 1বার চলে গেছে তাকে দ্বিতীয়বার আপনার লাইফে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। যে মানুষটা আপনাকে দুঃখ দিয়ে, আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে, তাকে ফিরে পাওয়ার জন্য দ্বিতীয়বার চেষ্টা করবেন না। যদি তাকে ফিরে নিয়ে আসেন, তাহলে আপনার গল্পটা সুমনের গল্পের মতোই হতে পারে। সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও অনেক কথা বলতাম, বাট ভিডিওটা আজকে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার জন্য এতটুকু বলেই বিদায় নিচ্ছি। সবার জীবনটা যেন সুখী হয়, সবাই যাতে অনেক বেশি ভালো থাকে, সেই শুভ কামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।